প্রিয় দর্শক, দেশ ও দশের কথার 40তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। বাংলাদেশের গত এক সপ্তাহে ঘটে যাওয়া আলোচিত সমালোচিত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে আন্তর্জাতিক হস্তক্ষেপ কেন জরুরি, এই শিরোনামে আজকের এই পর্বটি। অর্থাৎ আমরা একটি উদ্যোগ নিয়েছি। সৌদি আরব সহ যে সকল দেশ বাংলাদেশের মাদ্রাসাগুলোতে অর্থ প্রদান করে, পাছে ইসলামের কল্যাণ হবে, ইসলামের শিক্ষায় শিক্ষিত হবেন এবং সৌদি আরবের হজ ব্যবসার কাস্টমার বাড়বে, তো এই জিনিসটা যেন না ঘটে এবং পশ্চিমের দেশসহ অন্যান্য দেশ থেকে মাদ্রাসায় যেন অর্থায়ন না করা যায়, এই ব্যাপারে উদ্যোগ নিয়েছি। আপনাদেরও সেখানে ভূমিকা দরকার। আপনারা ইমেলের মাধ্যমে আমাদের সাহায্য করতে পারেন। সেই বিষয়টি এই শোয়ের মাঝামাঝি সময় বলবো। উদ্যোগটা খুব সহজ, যে যতক্ষণ না পর্যন্ত মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের বিভিন্ন কওমি মাদ্রাসা যে কর্তৃপক্ষ তাদের একটা সম্মিলিত ইয়ে আছে, এবং আলিয়া মাদ্রাসা সকল এদের যারা নিয়ন্ত্রক, তারা যতক্ষণ না নিশ্চিত করবে মাদ্রাসায় শিশু ধর্ষণ আর তারা হতে দেবে না, কোনোভাবেই না। যারা ধর্ষক, ইমাম, শিক্ষক, হুজুর রয়েছেন, তাদেরকে বহিষ্কার করবেন। এই ব্যাপারটি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এত ভয়ঙ্কর অপরাধ আমরা হতে দিতে পারি না। প্রতিনিয়ত বাংলাদেশের মাদ্রাসাগুলোতে ভয়াবহ ধর্ষণ ঘটেই যাচ্ছে। কারোর কোনো হস্তক্ষেপ নেই, কারোর কোনো ভূমিকা নেই, রাষ্ট্র থেকেও না থাকার মতো আর কি। শুধুমাত্র এই বিএনপির সরকারের সময় না, আওয়ামী লীগের সময় আমরা একই চিত্র দেখেছি। এর আগের সরকারগুলো তারা মাদ্রাসা শিক্ষায় হাত দিতে চায় না, পাছে তাদেরকে ইসলাম বিরোধী ফতোয়া দিয়ে সরকার ফেলে দেয়, বা আমি জানি না কোন কোন ভয় তাদের রয়েছে। তবে এটা চূড়ান্ত সত্য যে মাদ্রাসায় এই অপরাধগুলো প্রতিনিয়ত ঘটলেও সেটি বন্ধে তেমন কোনো পদক্ষেপ দেখছি না। তো আমরা বেশ কিছু মানুষ একত্রিত হয়েছি, আমরা ড্রাফট তৈরি করেছি। যে সকল দেশ থেকে অর্থায়ন মাদ্রাসায় করা হয় তাদেরকে সচেতন করছি যে এই অর্থ দিয়ে যে শিক্ষকদের পেট চলে, অর্থাৎ খেয়ে দিয়ে বেঁচে থাকেন, হৃষ্টপুষ্ট হন, শরীরে শক্তি তৈরি করেন, এবং বেশিরভাগ শিক্ষকরাই সেই শক্তি ব্যয় করেন শিশুদের ধর্ষণের বেলায়। এটা দিনের আলোর মতো কিন্তু আমাদের কাছে পরিষ্কার। চলুন একে একে সেই ঘটনাগুলো দেখি। আপনারা জানেন, এই কিছুদিন আগের খুবই আলোচিত ঘটনা, সেই শিক্ষক নামের অমানুষ এখন পর্যন্ত, কারণ তার বিরুদ্ধে ভিকটিম সরাসরি অভিযোগ করেছে, ভিকটিমের মা এবং দায়িত্বরত চিকিৎসকও এই বিষয়টি নিশ্চিত করেছেন। 11 বছরের একটি শিশুকে সে ধর্ষণ করেছিল এবং পালিয়ে জামাত ইসলামের সে একজন সদস্য, এবং সে স্থানীয় জামাতিদের প্রশ্রয়ে ছিল। অবশেষে সে ধরা পড়েছে। গুপ্ত অবস্থায় থাকা অবস্থায়, লুকিয়ে থাকা অবস্থায় কিন্তু তাকে ভিডিও বার্তা দিতে দেখা গেছে, যেখানে সে বলেছিল যে আমি এটা করি নাই, ডিএনএ টেস্ট করা হোক, এই ঘটনা ঘটিয়েছে তার নানা। স্বভাবতই এই ধরনের অপরাধীরা ধরা পড়ার পরে শয়তানে করিয়েছে, জিনে আছর করেছিল, অথবা এই কাজে আমি করি নাই, এগুলো এডিট করা যায়, নানান ধরনের টালবাহানা তারা করে। অপরাধ লুকানোর জন্য ধর্মের আশ্রয় তাদের লেবাস তো রয়েছেই। দেখুন, যদি সে জানতো তার নানা এই ঘটনাটি ঘটিয়েছে, তাহলে শিক্ষক হিসেবে তার দায়িত্ব কী ছিল? তার দায়িত্ব ছিল এই ঘটনাটি পুলিশকে অবহিত করা, ওই সন্তানের মা যেহেতু বেঁচে আছেন, নানি বেঁচে আছেন, তাদেরকে জানানো। সে জানালো না কেন? যখন তার বিরুদ্ধে অভিযোগ, তখন সে কেন পলাতক? সে তো কোর্টের কাছে গিয়ে সারেন্ডার করতে পারে। নিরপরাধ হলে সে নিশ্চয়ই ছাড়া পাবে। কোনো ব্যক্তি ধর্ষণ না করলে, এরকম গুরুতর একটি অপরাধ না করলে, সে কেন জামাত ইসলামী নেতাদের প্রশ্রয়ে পালিয়ে থাকবে? তো পালিয়ে থেকে রক্ষা হয়নি, সে কিন্তু ধরা পড়েছে, এবং দেখতে পাচ্ছেন তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এবং 3 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এবং আমরা দেখলাম তাদের যে বাহিনী, তাদের যে গ্যাং, অর্থাৎ এই অপরাধীদের পক্ষ নিয়ে যারা করে, তারা একটি রিউমার ছড়ালো যে কোনোভাবেই এই মোল্লাই কাজটি করেনি, কাজটি করেছে তার নানা, এবং তারা ডিএনএ রিপোর্টও করে ফেললো। আপনারা জানেন, বাস্তবতা হচ্ছে যে ডিএনএ টেস্ট করাতে গেলে আদালতের অনুমতি লাগে। এরকম গুরুতর বিষয় তো অবশ্যই অনুমতি লাগে। তারপরের বিষয় হচ্ছে সেই রিপোর্ট হাতে আসতে অনেক সময় লাগে। পেটে থাকা সন্তানের ডিএনএ টেস্ট, এটা খুব সাধারণ ঘটনা নয়। তো এই গুজবকে আসলে বাস্তবতায় রূপ দিয়েছিল শুধুমাত্র এই মোল্লা মুন্সি, এইরকম ধর্ষকরাই নয়, কিছু উঁচুতলার মানুষ। আমরা একে একে দেখব। দেখতে পাচ্ছেন সে গ্রেপ্তারের ঘটনাটি নিশ্চিত, এবং 3 দিনের তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। যদিও লেবাস দেখে তার কাছ থেকে তথ্য কতটুকু করা যাবে সেটি বোঝা যাচ্ছে না। তবে দেখুন, গত নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে ভোটের প্রচারণায় তাকে দেখা গেছিল।
অর্থাৎ জামাত শিবির রাজাকার, এদের তো আসলে এরা তো 1971-এ তাদের রূপ আমাদের দেখিয়ে দিয়েছে, তাই না? যে তারা কিভাবে আমাদের এই বাংলাদেশের কয় লক্ষ মা বোনদেরকে ধর্ষণ করেছিল, পাকিস্তানিদের কাছে আমাদের মা বোনদের ধরে নিয়ে দিয়ে এসেছিল। তো এরা তো আসলে এই ধরনের ব্যক্তিরা বদলায় না, তাদের বর্তমান প্রজন্ম একই রকম। তো এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি একটি ছবি, যেখানে দেখতে পাচ্ছেন সালমান মুক্তাদির নামক একজন ইনফ্লুয়েন্সার। তো তিনি এই মোল্লাকে জড়িয়ে ধরেছেন। তার বিষয়ে কেন বিতর্ক বলছি? আচ্ছা, এই ছবিগুলো এখানে শিশুর মুখ দেখা যাক আমি চাই না, মানে এটা অনেকে সমালোচনা করছেন দিয়ে যে এই শিশুরা কি তার কাছে নিরাপদ? কারণ যেই পিতা এরকম একটি ঘটনায় ধর্ষকের পক্ষ নিয়েছে, পক্ষটা কিভাবে নিয়েছে তার আগে দেখাই। এই এই ঘটনার যে ডিএনএ টেস্ট, ডিএনএ এখনও হয়নি, সেটি কিন্তু র্যাবের কর্মকর্তা বলছেন। শুনুন, আমি এটি শোনানোর চেষ্টা করছি, অডিওতে একটু প্রবলেম করছে। ডিএনএ টেস্ট হয়নি, তবে ডিএনএ টেস্টের প্রয়োজন হলে অবশ্যই আদালতের পারমিশন সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই সেটা করবেন। এই ধর্ষণ হচ্ছে তার আপন নানা এবং ডিএনএ টেস্টে এটা প্রমাণিত। এরকম ফেসবুক ছয়লাভ হয়ে গেছে। ফেসবুকে তো অনেকেই অনেক কিছু লিখবে, এটা দায়িত্ব তো আমরা কেউ নিতে পারবো না। এই গুজবের বিষয়ে আমার নলেজে আসে নাই, তবে আমরা যদি এরকম কোনো কিছু গুজব দেখি তাহলে আমাদের সাইবার টিম এটা নিয়ে কাজ সাইবার টিম এটা নিয়ে কাজ করবে। গুজব সাধারণ মোল্লা মুন্সিরা তো ছড়িয়েছে। সালমান মুক্তাদির বাংলাদেশে পরিচিত, বিতর্কিত, প্রশংসিত, তো সে সনদ দিচ্ছে, মানে কত বড় নির্লজ্জ হলে 5 মে দেখুন সে এই ডিএনএ টেস্ট হয়েছে, নির্দোষ কে দোষী সেগুলো সে সার্টিফিকেট দিয়ে বেড়াচ্ছে। এবার দুঃখ তো লাগেই, মোল্লা মুন্সিরা হয়তো না বুঝে তারা তাদের লেবাস দেখে পক্ষ নেয়। এই ধরনের ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে আমাদের আশা কি? মানে সে এমন আহামরি কেউ কোনো ব্যক্তি না, এমন কোনো সেই শব্দটার ব্যবহার করলাম না। তো তারা যেহেতু সমাজের কিছু মানুষের কাছে পরিচিত, তো সে কি এই ধরনের ধর্ষণ এবং ধর্ষণের বৈধতা, ভিকটিম ব্লেমিংয়ে সহায়তা করলো না? একজন সন্তানের বাবা কি করে? সে তো এই সন্তানদের কোলে নিয়ে বসে থাকে। তার সন্তানকে সে কি মাদ্রাসায় পড়ায়? মাদ্রাসায় না পড়াক, অন্য কোথাও পড়ালে যদি এরকম ধর্ষণের শিকার হয়, তখন কি সে এরকম লেখা লিখবে? আপনার তো প্রিয় বন্ধু, আপনি মুসলমান হলে পক্ষ নেন তাদের, কিন্তু একবার ভাবেন তো যে আপনার কি একটু বিবেকে বাঁধে না আপনার বোনের সাথে, আপনার মেয়ের সাথে এরকম হলে? প্রিয় শেখ ফরিদ ভাই, আমি একে একে কিছু ঘটনা দেখাই, আপনার মতামত জানবো এবং জানাবো। আপনাকে স্বাগত জানাই। একটু টেকনিক্যাল প্রবলেম থাকলেও আপনি যুক্ত হতে পেরেছেন। আমি আজকে কিছুটা নার্ভাস, এর একটা কারণ রয়েছে। তো আমরা বলছিলাম এই মোল্লার গ্রেপ্তার হওয়া, তো সে আদালতে নিশ্চয়ই প্রমাণিত হবে, তার অপরাধ আমরা জানতে পারবো। আপাতত যেহেতু সে অ্যারেস্ট হয়েছে, আমরা চেষ্টা করব আইনি কাঠামোর জন্য ঠিকঠাকভাবে এগোয়। যেহেতু সে জামাত নেতা, জামাতের, আপনি এটা জানতেন কিনা শেখ ফরিদ ভাই আমি জানি না, কিন্তু জামাতের প্রচারণা ছিল এবং তাকে এতদিন পালিয়ে থাকতে সাহায্য করেছে এক জামাত নেতা। তাকে যখন পুলিশ ধরেছে, সার্ভেলেন্সে নিয়েছে, তখন সে ঠিক বের করে দিয়েছে মালটা কোথায় ছিল। তো আমরা একটু একটা বিষয় আলোচনা দেখছি, এটা সম্ভবত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি একটি ছবি। মাদানি তার নাম, রফিকুল ইসলাম মাদানি সম্ভবত তার নাম। তিনি অদ্য বিয়ে করেছেন। বিয়ে করতেই তিনি পারেন, তারা বিয়ে না করলেই বরং একটু অবাক লাগে। তো এটি বেশ ইন্টারেস্টিং, এবং পাত্রীর যে উচ্চতা, তার উচ্চতা দুটোই সত্য। তার উচ্চতা নিয়ে আমার কিছু বলার নেই, এটা তার কোনো হাত নেই এখানে। কিন্তু যত বড় দাঁত নয় তত বড় কামড়, কি যেন কথা আছে না, যে সে তো হুমকি দমকি দিয়ে মানুষকে। তো এগুলো নিয়ে অনেক অনেক স্যাটার হয়েছে। জুলাইয়ের আন্দোলনে সে যদি মিছিলের সামনে থাকতো আর পুলিশ যদি পায়ে গুলি করতে বলতো, তাহলে মাদানি বেঁচে থাকতো না। বা তার এই সঙ্গিনীকে চুমু দিতে গেলে তার সিঁড়ি লাগবে, মই লাগবে, মানুষ অনেকভাবে ট্রল করছে। অবশ্য বিয়ে শাদী করার ক্ষেত্রে এইটা তো বিবেচনা তারও রাখা উচিত। বিয়ে করার পরে তো কী বলছে, যে দ্বিতীয় বিয়ে করার পর আমার এই সিদ্ধান্তে প্রথম স্ত্রীর খুব কষ্ট হচ্ছে। কষ্টটা কীরকম? যে শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পরে তার আইনজীবী বলছিলেন আমার খুব কষ্ট হচ্ছে, এসে এরকম আর কি। তার প্রথম স্ত্রীর কষ্ট, আহারে কুমিরের কান্না, তো সেটা ভেবে তার বুক ভেঙে যায়। আচ্ছা, বুকে হাত দিয়েও তো আছে, বুক ভেঙে যায়। তবুও বরের বিধানকে আঁকড়ে ধরতে চেয়েছি। আঁকড়ে ধরা কি? রবের বিধান আঁকড়ে ধরা, আমরা একটু বুঝবো। আচ্ছা, রফিকুল ইসলাম মাদানি তিনি 3 বছর জেল খেটেছিলেন। অনেকেই বলছেন তখন তার বউ কোথায় ছিল? না, তখন সে বিয়ে করে নাই, কিন্তু তখন তখন তার বয়স ছিল 29 বছর। তো তার
স্বাভাবিক যৌন চাহিদা কিভাবে মিটিয়েছে সেগুলোর অনেক ইয়ে আছে। যে রফিকুল মাদানির ফোনে পর্ন লিখছে, যদি এখানে সত্যতা পেয়েছে ফরেন্সিক বিভাগ, অর্থাৎ এটি কিন্তু তদন্ত বেরোয়েছে তার ফোনে প্রচুর পর্ন ছিল। আমরা দেখেছি ওই যে একটা আসানবী পেয়ার নামের একটা লোক, সে নারীদের সাথে সঙ্গম এবং পরবর্তী সেই ভিডিও ধারণ সেগুলো আবার সংরক্ষণ কম্পিউটারে। যমুনা টিভির একটা রিপোর্টে দেখলাম তাকে একদম হাতে নাতে ধরেছে, জিজ্ঞেস করার পরে বলে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম এমন একটা ভাব ধরে বলছে যে কি বলেন এগুলা। পরে একদম প্রমাণ উপস্থাপন করার পরে বলেছিল এগুলো এডিট করা যায়, আমার এডিটর আমার ক্যামেরাম্যান এগুলো করেছে। তো আচ্ছা, পর্ন থাকা এটা তার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু এটি কেন ইস্যু করেছে। তবে এইখান থেকে আমরা একটা জিনিস পেলাম, পর্ন যদি, যেহেতু সে পর্ন দেখে, তাহলে পরে সে যে অভিযোগটা করেছে এটি তার আগের ছবি, এক সময় সে টোকাই ছিল, যাই হোক, এখন সে যে বিয়েটা করেছে এই বিয়েটা কিন্তু খুবই প্যাথেটিক, কারণ তার প্রথম স্ত্রী কিন্তু সন্তান সম্ভবা। একজন পুরুষ তার স্ত্রীর সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য সম্ভবত 10-12 দিন বাকি রয়েছে, এই সময় কিভাবে বিয়ে করে? এই সময় কিসের দোহাই দিয়ে ফরজ সে কি করবে? সে বিয়ে না করলে তার যৌনতা থামাতে পারছিল না। তো থামাতে পারছিল না ভাই, আপনি তো পর্ন দেখেনও ইনফ্যাক্ট, তা আপনি অন্য কিছু করতেন, এটার চেয়ে তো ভালো ছিল। মানে পার্টনারকে এটা কত বড় হার্ট করা, চিন্তা করেন। একজন মানুষ তিনি তার সন্তান প্রসব করবেন, এই সন্তান পেটে থাকা অবস্থায় এরকম ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। পৃথিবীর কোন নারী এটি সহ্য করবে, বা কোন পুরুষ? এই রফিকুল ইসলাম মাদানি এখন যদি আবার জেলে যায়, তার আকাম কুকাম করে জঙ্গিবাদে যুক্ত, জেলে যাইতেই পারে, তখন কি তার স্ত্রী যৌনতা তারা যেভাবে বলে যে নিজেকে হেফাজত করার জন্য, তো তার স্ত্রী যদি হেফাজত করার জন্য, মানে নিজেকে হেফাজত করার জন্য একটা বিয়ে করে, এটা কি অ্যালাউ করবে সে? বিয়ে না করে অন্য কোনো পন্থা আমি জানি না। মানে এই হিপোক্রিসিটা কি এখন প্যাচ লেগেছে এই ফটোকার্ডটি থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব। আপনি যদি আমাকে একটু বলতেন যে এখানে কিছু বুঝছেন কিনা। আমার দুলা ভাই ও শ্বশুর এখন রফিকুল ইসলাম মাদানির ভাইরা ভাই, এটি দাবি করেছেন বিখ্যাত বিয়াবিদ, এর নাম হচ্ছে মামুনুর রশিদ কাশিমি। তো তিনি জানাচ্ছেন আমার দুলাভাই ও শ্বশুর এখন রফিকুল ইসলাম মাদানির ভাইরা ভাই। আমি জানি এটাতে খুবই আপনারা বিব্রত হন, বোঝেন না, হিসাব মিলিতে পারেন না, আমিও বুঝতে পারি না। এবং এখানে রিয়্যাক্ট দিছে মানুষ 1900+। আমি যদি রিয়াকশনগুলো দেখাতে পারতাম, এটা কিভাবে ফোনে দেখা যায়, মানে এটা সংখ্যাটা যা পাইছি, এর মধ্যে দেখেন না 98 জন লাইক দিয়েছেন। অনেকে লাইক দেয়, মানে একটা পোস্ট সামনে আসছে, লাইক ইসলামিক, আলহামদুলিল্লাহ একটা লাইক। লাভ রিয়েক্ট দিয়েছেন তার মতো বিবাহবাদী 17 জন, আর 1700 মানুষ হা দিয়েছেন, এবং তাদের মধ্যে 95% মুসলমান। দেখেন, আমাকে অনেক সময় আমার কাছাকাছি মানুষ জিজ্ঞেস করে তুমি করোটা কি, আপনি করেনটা কি। আমার তো এইগুলো করতে করতে মানে একটু গভীরে যাইতে হয়। দেখেন সব মুসলমান। এখন এটা তো ইসলামটাকে হাস্যরসে পাত্র বানাই ফেলতেছে এরা। মানে এটা যদি হয় যে সব কিছুই লাগালাগি, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, মানে আমরা এমন একটা জিনিস ডিল করছি। শেখ ফরিদ ভাই আমার বড় ভাই, আমাদের অনেক দর্শকরা দেখেন, যারা আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষজন দেখেন। আমরা যেরকম জুলাই আন্দোলনে ওদের ভাষা শুনে অনেকের অবাক হয়েছে যে এরা শিক্ষার্থী, এদের মুখ থেকে এই ধরনের কথাবার্তা, টিনের চালের কাউয়া, বুঝতেই তো পারছেন একজন নারী তার জননাঙ্গন এইভাবে বলতে পারে। আমাদের মুখের কথা শুনে হয়তো আমাদের যারা অগ্রজ তারা ভাবেন যে ছেলেটা তো এরকম ভাবতাম। কি করবো, এমন এক টপিক নিয়ে কথা বলছি, আমরা তো উপায় নাই। যারা আমাদের কথায় কষ্ট পান তাদের কাছে একটা ঘটনা, আপনাদের একটা কুইজ বলতে পারেন। আমি ম্যাথে ভালো, কিন্তু মুসলমান হলে বলতাম খোদার কসম বুঝি নাই। আমি একটু পড়ি। অনেকের প্রথম লাইনটা বুঝতে কষ্ট হচ্ছে, একটু খুলে বলি এই দুঃখটা কোথায়। এই লাইনটা অনেকেই বুঝতে পারেন নাই। হ্যাঁ, গতকালের এই পোস্টটা অনেকে বুঝতে পারেন নাই বলে তার আক্ষেপ তিনি বোঝানোর চেষ্টা করছেন। প্রিয় দর্শক, চলুন আমরা বুঝতে পারি কিনা, না বুঝতে পারলে লিখতে পারেন আপনি। অনেকের প্রথম লাইনটা বুঝতে কষ্ট হচ্ছে, একটু খুলে বলি। হাফেজ ইমাম উদ্দিন সাহেব, এই হচ্ছে হাফেজ ইমাম উদ্দিন সাহেব, চেহারা সুরাত মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো হাফেজ ইমাম উদ্দিন সাহেব তিনি আমার বড় চাচার জামাই, বড় চাচার হ্যাঁ, তাই তিনি আমার দুলা ভাই। আচ্ছা, বড় চাচার জামাই তাই তিনি তার দুলা ভাই। তো এটা সহজ করে বললি তো তিনি আমার দুলা ভাই। আচ্ছা, সহজ করে কেন বলার কারণ আছে। তার দ্বিতীয় স্ত্রীর মেয়ের সাথে আমার বিবাহ হয়।
তার দ্বিতীয় স্ত্রীর মেয়ের সাথে আমার বিবাহ হয়, তাই তিনি আমার শ্বশুর। আচ্ছা, তার সরি শেখুরদে, আপনি একটু পড়বেন। ওকে, কন্ট্রোল। এদের সারাদিন না, এরাই অঙ্ক বুঝবে। হাসতে হাসতে চোখে তার বড় স্ত্রীর বড় ছেলে আমার দ্বিতীয় স্ত্রীর বোন বিবাহ করেছে, তাই তিনি আমার তালই। আর একটু পড়ি তো, এই আবার তো গুলাইয়া ফেললাম শুরু থেকে, না খুবই সিরিয়াস। তিনি আমার বড় চাচার জামাই, তাই তিনি আমার দুলাভাই। তার দ্বিতীয় স্ত্রীর মেয়ের সাথে আমার বিবাহ হয়, তাই তিনি আমার শ্বশুর। তার বড় স্ত্রীর বড় ছেলে আমার দ্বিতীয় স্ত্রীর বোনকে বিবাহ করেছে, তাই ভাই আমি আর পারবো না। আপনারা প্রিয় দর্শক, আপনারা এটা পড়ে বোঝান যে তাদের মধ্যে আসলে সম্পর্কটা কি। বলতে হবে যে কেনা কে চাচ্ছ। এই হচ্ছে একটা ঘটনা পাকছে। এইখানে আবার আছে, এই যে মাদানি যে লোকটা বউয়ের পিঠে চড়ে আছে, এই লোকটাও এখন তার কি একটা সম্পর্কে একটু পড়তে হবে। তার বড় স্ত্রীর বড় ছেলে আমার দ্বিতীয় স্ত্রীর বোন বিবাহ করেছে, তাই তিনি আমার তালই। এদিকে মাওলানা রফিকুল ইসলাম মাদানি সাহেব মাসনা সালাসা, আরও অনেক নাম আছে, এগুলো না বুঝলে বুঝে নেবেন, ইসলামিক যেহেতু জানতে হবে। মাদানি সাহেব মাসনা হিসাবে বিবাহ করেছেন হাফিজ ইমাম উদ্দিন সাহেবের চতুর্থ স্ত্রীর ছোট বোন। যাক, এই এখন মাত্র বনে গেছে, এত পর্যন্ত মার শ্বশুর শাশুড়ি। আচ্ছা, তো সেই হিসেবে তারা দুজন এখন ভাইরা ভাই। বলতে গেলে অবশেষে মাদানি ভাইও আমার শ্বশুর হয়ে গেলেন। মাদানি ভাই আমার এই ধরনের জিনিসপত্র নিয়ে আপনি যদি দুষ্টু সাইটে সার্চ করেন, তাহলে যেসব জিনিস পাবেন আপনার ওইখানে, মানে আপনার আইপি ব্যান হয়ে যেতে পারে। মানে আপনাকে নিষিদ্ধ জিনিসপত্র খোঁজার জন্য ওই দুষ্টু সাইট আপনাকে বাইর করে দিতে পারে। আমি জানি না, মানে বা এই জনরার কিছু আপনি খুঁজে পাবেন কি না। আমরা অনেক কিছুই দেখি, যেমন আপনি যদি হেট্রোসেক্সুয়াল হন, তাহলে সমকামীদের ব্যক্তিগত অনেক কিছু দেখলে আপনার ঘৃণা হয়, বা অনেক কিছু হয় আপনার মধ্যে, গা ঘিনঘিন করে, অনেক কিছু হয়, তাদেরও আবার এরকম। কিন্তু আমি জানি না এরকম কোনো জনরা আছে কিনা, এবং এটা হচ্ছে ইসলামিক, আলহামদুলিল্লাহ বলেন। এখন আমরা বললে তো বলবেন ওস্তাদ আপনার মুখ খারাপ, হ্যাঁ এই তুমি নাস্তিক। আমি জানি না এই লোকগুলো আসলে কি, এরা কি ইহুদি নাসারার টাকা খেয়ে ইসলামরে বাস দিতেছে, নাকি শেখ ফরিদ ভাই আমার দাঁত চোখ টোক সব ছুটে যাচ্ছিল, আমি পড়তে পারতেছিলাম না। যারা দর্শক আমাকে চেনেন, আমি কখনোই মানে সিরিয়াস বিষয় নিয়ে ফাইজলামি করি না, এবং আমি এখানে আসলে অসহায় ছিলাম। আমি বুঝতে পারিনি বিয়ে খাইতেছে কে কার শ্বশুর কে কার ভাই। আপনারা যদি বোঝেন, হিসাব যদি সহজে আপনারা আমাকে বুঝেন। এইবার হচ্ছে শেখ ফরিদ ভাই, আপনি এর বউটাও নিয়ে কিছু বলবেন কিনা, কারণ একজন লিখেছেন সাইদুর রহমান খান, তিনি বেশ কিছু পয়েন্ট বেশ লম্বা করে লিখেছেন। আমি যদি সেটাকে একটু বোঝার চেষ্টা করি, এই যে জরুরত, এই যে প্রয়োজনে সে বিয়ে করছে, হ্যাঁ এই যারা বিয়ে করে, একটু যদি দেখেন, বিয়ে করছে, নাচছে, তো হালাল হলেই কি সব কাজ করতে হয়? এই প্রশ্নটি কিন্তু একটু আগে যে ফেসবুক পোস্টটি দেখিয়েছিলাম, তিনি বেশ চমৎকার লিখেছেন। আমাকে বন্ধুটি পাঠিয়েছিলেন সাইদুর রহমান খান, তিনি সুন্দর লিখেছেন যে শরীয়তের থাকলে ইয়ে করতে হবে কি না, নারীরা, আমাদের মারা যেভাবে আমাদেরকে সন্তান জন্ম দেন, তো জন্মের পর যে ভূমিকা পালন করতে, এই যে আমাদের এত কষ্ট করে বড় করেন, অনেক সময় স্বামী ফেলে চলে যায়, তাদের কি যৌনতা কেন্দ্রিক ইয়ে নেই? তারা কি এরকম যদি নিষ্ঠুর এইরকম এই ব্যাটাদের মতো, এই ইসলামিক ব্যাটাদের মতো আচরণ করতেন, তাহলে আমাদের অবস্থা কি হতো? মানে ইসলাম অ্যালাউ করে বইলেই একটা জিনিস করে ফেলতে হবে, মোরাল বলে কিছু নাই। অনেক কিছু তো আমাদের সমাজে আছে যেগুলো আসলে আমরা পালন করি না। দেখেন এই যে গ্রামগঞ্জে বিয়ে হয়, ইসলামে যদিও ব্যাপার আছে, আপনি দেনমোহর ছাড়া যদি কাউকে বিয়ে করেন, দেনমোহর পরিশোধ না করলে আপনার সন্তান জারজ। ওই হিসাবে আমাদের বাংলাদেশে বেশিরভাগই জারজ, কারণ ওই দেনমোহর 2 লাখ 3 লাখ বলে দেয় না। আর এই নিয়ে আমাদের নারীরা এই পুরুষ বেটাদের মতো তো লোভীও না, তারা বলে না ওই তুই দেনমোহর দিলি না কেন। হ্যাঁ, মানে এমনকি আমাদের নারীরা যৌনতা কি জিনিস তো অনেকে জানেই না, জানেন শুধু স্বামী উপরে উঠবে আর সন্তান জন্ম দেবে, এইটাই। আর এই যে ধরনের পুরুষ, আমি শিওর যে এরা যৌনতা কি জানেও না, এবং এদের পার্টনার কখনো তাদের দ্বারা যৌনতার যে আসলে যে এটা একটা তৃপ্তি, আমরা মানুষ একমাত্র এটাকে সবচেয়ে বেশি এনজয় করি। অন্যান্য প্রাণীরা তারা তাদের বংশ বিস্তারের জন্য তারা এইভাবে মিলিত হয়। তো
মানুষ সেটাকে যতটা উপভোগ করে, এই উপভোগ বলে যে কিছু আছে, আমার মনে হয় না তারা এটা বোঝে। বুঝলে এরা তো রেপ করতো না, এরা মাদ্রাসায় শিশুর দিকে ঝাঁপিয়ে পড়তো না। একটা জায়গায় ইসলামপন্থী একজন লোক বলেছিলেন যে একটা কুকুর পর্যন্ত প্রাপ্তবয়স্ক কুকুর ছাড়া তার পিঠে যেয়ে ওঠে না। এমনকি আমি আরেকটু ভালো করে বলি, যারা আপনারা তো অনেকেই কুকুর ঘৃণা করেন, বিড়াল ঘৃণা করেন, খেয়াল করে দেখবেন তারা অনুমতি না নিয়ে ওঠে না পিঠে। এই রাজি করানোর জন্য কত ধরনের তেলায়, কত মারামারি হয় সমপক্ষের আর এক বেড়া পুরুষের সাথে, মারামারি করে প্রয়োজনে জীবন দিয়ে দেবে, কিন্তু তাও মানে এই কোনো কুকুরের কোনদিন দেখছেন 3-4টা কুকুর মিলে একটা কুকুরকে ধর্ষণ করতে? অবশ্য মোল্লাদের জাস্টিফাই করার জন্য আপনারা ওইটাও হয়তো বাইর করে ফেলবেন যে আমি দেখছি 2টা কুকুর মিলে একটা কুকুরকে ধর্ষণ করছিল। আমি নিজে জি ওদের পক্ষে নেওয়ার জন্য বলবে জিনে বলা ভাই বলতে পারে যে কি বলা হয় না, 2টা কুকুর হিসেবে বলাৎকার করে গেছে। ঠিকই যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, 3টা কুকুর আমার ধরছে, একটা কুকুর পাহারা দিচ্ছে আর 2টা কুকুর আমাকে বলাৎকার করছে। এগুলো তো ওদের মানে এগুলো তো জায়েজ, ধর্মের সাথে রিপিট হচ্ছে কথা। আমি দুঃখিত শেখ ফরিদ ভাই, এটা আমার দিক থেকে। জি আমি দুঃখিত। এবং এই বলাৎকার বাহিনীর ব্যাপার আপনি একটু ডিটেইলি বলেন, তাহলে আমি কয়েকটা জিনিস দেখাই। বাংলাদেশে প্রায়, এটা কিন্তু রিসেন্ট ঘটনা, মা তার সন্তানকে বলাৎকার করার কারণে এই ইসলামিক, আলহামদুলিল্লাহ মাথায় আবার টুপিও আছে, একে পিটিয়েছে। এখন অনেকে বলবেন যে ঘটনা সত্য না, শুনুন। মাদ্রাসার 10 বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে শিশুর মা মাদ্রাসার শিক্ষককে জুতাপেটা করেন। ছেলে এই পূর্ব নেতা মাদ্রাসায় পড়ে, আমার ছোট ছেলে আমি পড়তে দিছি, বরিশাল থেকে যে হুজুর আনছে, হুজুরের রাইতে আমার মাদ্রাসার বই আমার ছেলের সাথে আকাম করছে। করার পর ওই হুজুরের লাড়ি লয়ে চাইরো ধারে ঘরে আমার পোলারে কইতে আছে তোরে মারি গেলাম, তুই যদি তোর বাপ মার দ্বারে যাইয়ে কস। তারপর আমার ছেলে মাদার বিন্ডের দিকে সোজা রাস্তা তুইয়া বিল দিয়ে গেছে, কিন্তু আমার ছেলের তাও বিলে আগুজ দিয়ে রায়। তারপর আমার ছেলে বাড়ি যাইয়া আমার ওয়াইফের দ্বারে কইছে আমি আমার ছেলের জন্য 500 টাকার খাওয়ান নিয়ে আমি মাদ্রাসায় আইয়া উনি আমার ওয়াইফে বলতেছে যে ঘটনা হয়েছে। আমি আইসে দেই ও লাড়ি লিয়ে রাস্তার বাজরা ঘরে আমার ছেলের যায় না, ঘুরাঘুরা সব ঘুরাঘুরা ঘুমাইতেছে। আমার 2টা ছেলে এই মাদ্রাসা পড়তে। এই বাবা গলা ভেঙে ফেলেছে কষ্টে, এবং এই বিবরণগুলো আসলে শোনার মতো না শেখ ফরিদ ভাই। এমনকি এরা মানে প্রাউড বলাৎকারী। আমি কোনোদিন কোনো আমি জেলখানায় অনেক ধর্ষক দেখেছি, কিন্তু এইরকম প্রাউড করতে দেখি না। শোনেন, বলাৎকার করতেছে মাদ্রাসার মধ্যে ছাত্ররা দিনের জন্য করতেছে। বলাৎকার কি দিনের জন্য করতেছে? আপনি বলেন ফাজিল করতেছে, ফাজিল করতেছে, মাদ্রাসার মধ্যে বলাৎকার করতেছে, দিনের জন্য করতেছে। আমি শুধু অসহায় হয়ে ভাবি যে শেখ ফরিদ ভাই এরা হয়তো এত বেশি বলাৎকারের শিকার হয়েছে যে এটা নর্মাল মনে করছে। মানে সে কি একটা মানুষ কিভাবে বলে যে বলাৎকার দিনের জন্য? মানে আমার মাদ্রাসা শিক্ষা নিয়ে না অনেকে আমরা যখন বলি যে এরা মাদ্রাসায় মূর্খ তৈরি হয়, এদের কোনো সমাজে চলাফেরার মতো কোনো শিক্ষা তাদের দেওয়া হয় না, অনেকে বলে আপনার মাদ্রাসা নিয়ে অ্যালার্জি আছে, আপনি ইসলামিক দেখতে পারেন না, মানুষ জান্নাতে যাবে, আপনি আটকে রাখতে চান, আপনার মতো কাফের বানাইতে চান। ভাই দেখেন মাদ্রাসায় পড়ে কি হয়, আপনি চিন্তা করেন একটা মানুষ যদি ধর্ষণ করেও খারাপ, এইভাবে ক্যামেরার সামনে প্রাউড হয়ে বলবে বলাৎকার করা কি দিনের কাজ নাকি? বলাৎকার করা দিনের কাজ? দিনের জন্য করা হইতাছে। বলাৎকার করতেছে মাদ্রাসার মধ্যে ছাত্ররা দিনের জন্য করতেছে। বলাৎকার কি দিনের জন্য করতেছে? আপনি বলেন। দেখুন এই মাদ্রাসা শিক্ষায় কিভাবে মানুষ বুঝতে পারছে এখন, কিন্তু এমন না যে সবাইকে আপনি বোকা বানায় রাখতে পারবেন যে ইউ ক্যানট ফুল অল দ্য পিপল অল দ্য টাইম। তো এখন এই মানুষ বলা শুরু করেছেন, এখন যারা তারপরও তার সন্তান না অসম্ভব। সিদ্ধান্ত কি নিছেন যে আলেম আর বানাবেন না নাকি? না আমি আমার ছেলের, আমি আল্লাহর কাছে বলি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ, যে সমাজে একটা মানুষ তার সন্তানকে আলেম বানাইতে চাইছিল, এই দেশের কিছু বর্বর মানুষের কারণে, কিছু অসভ্য মানুষের কারণে একজন সন্তানের যে আলেম হওয়ার স্বপ্ন, একটা মানুষ সেই স্বপ্ন বাদ দিয়ে দেয়। সে বলতেছে যে আমার সন্তান আলেম হওয়ার দরকার নাই। আচ্ছা, আপনি কি এই আপনার সন্তানকে আবার ওখানে পড়াশোনা করাবেন? না অসম্ভব। সিদ্ধান্ত কি নিছেন যে আলেম আর বানাবেন না নাকি? না আমি আমার ছেলের, আমি আল্লাহর কাছে বলি
শেখ ফরিদ ভাই, আপাতত এইটুকুই। এর পরের প্রসঙ্গগুলো আমরা আসছি। আপনি যদি আমাদেরকে একটু বিষয়টি বোঝাইতেন যে এই যে মানুষের অনীহা এবং ইসলামের যে ক্ষতি তারা নিজেরাই নিজেদের করছে, এই জিনিসটা আপনি আমি বুঝলেও আমরা যখন বলবে আমাদের কোনো স্বার্থ আছে, আচ্ছা আমরা নইলে আমাদের কোনো স্বার্থ আছে, তারা নিজেদের সন্তানদের মান সম্মান ধর্ষণের হাত থেকে রক্ষা করার জন্য কোনো উদ্যোগ নেবে না? পুরো বিষয়টা নিয়ে আপনার মতামত কি? এবং আমি দর্শকদের শুরুতে বলছিলাম, আমি বেশ কিছু ব্যক্তিদের আমার সমমনা এবং কেউ কেউ শিক্ষাবিদ, তাদের সাথে আমার গতকাল কথা হয়েছে। দীর্ঘ সময় আমরা একটা উদ্যোগ নিয়েছি। যেসব দেশ থেকে মাদ্রাসায় ফান্ড আসে, টাকা পয়সা আসে, আরবের দেশগুলো থেকে আসে, এমনকি পশ্চিমের দেশগুলো থেকে আসে, চ্যারিটি অর্গানাইজেশন থেকে এতিমদের এগুলো বলে, সেগুলো বন্ধ করা হবে এবং মাদ্রাসার বিরুদ্ধে যেন স্যাংশন আসে। যতক্ষণ না এই ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে কৌমি আলিয়া যে ঘরানা আছে সিদ্ধান্ত নিয়ে নিশ্চিত করবে মুচলেকা দিয়া যে আর ধর্ষণের মতো ঘটনা বা মাদ্রাসা ঘটবে না, যৌন নির্যাতন এবং শারীরিক নির্যাতন কোনো কিছু তারা করবে না। না হলে পরে এই, আপনি জানেন তো এই জিনিসগুলা মানে লাখ লাখ হাজার হাজার মানে কয়েক হাজার নিউজ তো পাওয়াই যাবে। এগুলো সব আমরা কম্পাইল করছি, ইংরেজিতে অনুবাদ করছি। সর্বশেষ এই 11 বছরের শিশু, এগুলো যে কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এগুলো যে নিয়মিত ঘটনা, এই জিনিসগুলো তুলে ধরছি। এবং দর্শকদের আমি আমার ইমেল দিয়ে রাখছি, আপনারা যদি কেউ ভলান্টিয়ার হইতে চান, কিছু সংবাদ ট্রান্সলেট করতে হবে, কিছু ঘটনা অনুবাদ করতে হবে, আমাদের একার পক্ষে সম্ভব না। আবার কিছু জিনিস আপনারা যারা ইমেল করবেন তাদের মধ্য থেকে বেছে নেওয়া হবে। আমাদের আসলে অনেক স্বেচ্ছায় কাজ করবেন এমন লোক লাগবে। শেখ ফরিদ ভাই, আপনি পুরো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কেন এই মুহূর্তে ব্যান করা জরুরি, বিশেষ করে প্রথমে নারী শিক্ষার জন্য যে নারীদের যে মাদ্রাসাগুলো রয়েছে আবাসিক, সেইগুলো মহিলা মাদ্রাসা কেন বন্ধ করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আসলে কি বলবো, দুঃখজনক। মৌলবীদের দেখলে আমার মনে আছে, আমরা যখন কিশোর, হাফেজ দেখলে আমরা না শুধু আমাদের বাপের বয়সীরা দাঁড়িয়ে যেত। হাফেজের কিন্তু অর্থনৈতিক শক্তি, সামর্থ্য, রাজনৈতিক ক্ষমতা আমরা যখন কিশোর ছিলাম ছিল না তাদের। হাফেজ মানেই লিল্লাখোর, এটাই ছিল যে খাবার দিলে খায়, না খেলে না খায়, বেতন দিলে চলতে পারে কোনো রকম, না দিলে না চলতে পারে এরকম। তারপরেও তাদেরকে কিন্তু সম্মান করত এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, এলাকার ধনী মানুষ, সেটা হিন্দু হোক মুসলমান হোক। হাফেজ দেখলে আমরা দাঁড়িয়ে যেতাম, হাফেজ সাহেব আসতেছে, একটা শ্রদ্ধাবোধ ছিল। হাফেজ মানে একটা ভদ্র মানুষ, এরকম একটা আমাদের কিশোর সময় ছিল। তখনও বিচ্ছিন্ন সমকামিতা, ধর্ষণ এগুলো ছিল, বিচ্ছিন্ন ছিল। কিন্তু এখন একটা মহামারী আকার ধারণ করেছে। এই যে তোমার একটি মা মাদ্রাসাতে দিও চেল চালায় বেহেস্তেতে যাইও, এগুলা গান গেয়ে গেয়ে, আসলে তো মাদ্রাসাটা এখন হচ্ছে ব্যবসায়িক অর্থনৈতিক কারণ। আরেকটা হচ্ছে অদ্ভুত ব্যাপার, অবিশ্বাসী হলো সত্য, কিছু মানুষ মাদ্রাসা বানায় ছাত্র বলৎকার করার জন্য, ছাত্রী বলৎকার করার জন্য পরিকল্পিতভাবে কমিটি এবং হুজুরেরা এটা বানায়। কারণ তারা জানে এখানে যারা আসে তারা ম্যাক্সিমাম দরিদ্র মানুষ, তাদের ভাত পায় না, 2 বেলা খাবারের ব্যবস্থা এখনো নাই। তাদের কথা বলেই তো বিদেশ থেকে দেশে থেকে টাকা উঠায়, এটা তাদের বিজনেস সেন্টার। প্রত্যেকটা হাফিজিয়া মাদ্রাসা শিশু মানে যেখানে নারীরা থাকে, একটা মিনি ব্রথেল এক একটা ধর্মের নামে। এরা তো ভাবতেছে আমার মেয়ে ভেস্তে চলে যাবে বা আমার পোলা চাল চালায় ভেস্তে চলে যাবে, শুধু তারা যাবে না আমাদেরও নিয়ে যাবে। কিন্তু তারা জানে না তাদের ছেলেটা কিভাবে বলৎকার হচ্ছে। ভাই ব্রথেল তো হবে কেমনে? তারা তো ইচ্ছাই করতেছে না, এদের তো ধর্ষণ করা হচ্ছে। আমি বলি মানে শিশুদের কথা বললি, তারা তো শিশু, তারা স্বেচ্ছায় গেল। যারা শিক্ষক, ঠিক, হ্যাঁ, তারা তো কিছু কিছু যৌনপল্লী আছে যেগুলো র্যাকেট দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ সেখানে স্বেচ্ছায় না, কিনে নেয় এবং সেখান থেকে বের হইতে পারে না। ওই অর্থে বলেছেন, ওকে। হ্যাঁ, এদেরকে র্যাকেট, এদেরকে প্রথমে তাদের হাফেজ বানানোর জন্য আনে এবং মানুষকে বলে এই টাকা পয়সা দেন, সোয়াব হবে, এই সেই। কিন্তু ওই মেয়েটাকে তারা র্যাকেট মানে তারা ওটাকে জিম্মি করে ফেলে, তারা ওইখানে ওটা ব্রথেল বানায় ফেলে, তারা ওইখানে বলৎকারী সেন্টার বানায়। প্রত্যেকটা মাদ্রাসায় কমিটির লোক বলৎকারের সাথে জড়িত। আপনারা তো এত দিনে নিয়েছেন, এটা তো মানুষ এখন বলার সাহস পায় যে আমরা মাদ্রাসার এই বলৎকার, আমরা তো মাদ্রাসার শিক্ষার বিরুদ্ধে বলি নাই, বলছি মাদ্রাসায় ধর্ষণ বন্ধ করো। এটা যদি বন্ধ না করতে পারো মাদ্রাসা বন্ধ হবে, অবশ্যই বন্ধ করতে হবে। এগুলো যারা কমিটি করে, কমিটির লোকজন, প্রতিষ্ঠাতা, আপনি কি জানেন? মানে যেহেতু আমি এটা বলে মামলা হয়ে যাবে নাম বললে, আমার পরিচিত একজন আছে, 2 জন আছে, আমি তাকে গভীরভাবে লক্ষ্য করেছি। দীর্ঘদিন তারা জমি দিয়েছে মাদ্রাসার জন্য। আসলে তারা একজন ছিল সমগামী, পরে বুঝতে পারছি আমি। সে পরিকল্পিতভাবে মাদ্রাসায় জমি দিয়েছে শুধু শিশু বলাৎকার করার জন্য। আপনি জানেন, এই কমিটির লোক এবং প্রতিষ্ঠাতার সদস্য, সে জমিও দিয়েছে, মানে মাদ্রাসা যা লাগে তার কয়েক শতাংশ জমিও সে দিয়েছে।
পরিকল্পিতভাবে এটা করছে। এমনকি যারা কমিটি হয় তারা এই কাজগুলোই করে, পরিকল্পিতভাবে এটা করে। আপনি দেখেন যেভাবে বলাৎকার হয়, এটা যদি কোনো স্কুল কলেজে ঘটতো, ওই স্কুলের শিক্ষক থাকতে পারবে, কমিটি থাকতে পারবে, কি ঘটনা না ঘটবে। এই মাদ্রাসায় যারা থাকে তারা হচ্ছে অসহায়, সেটা ছেলে পুরুষ বাচ্চা হোক আর নারী বাচ্চা হোক, এরা তো অসহায়, এরা তো বলতে পারবে না। পাশাপাশি এটা এমন চাপ দিবে যে আপনাকে আপনি দেখেন না, ওই যে নারীটা শুধু 11 বছর শিশুকে ধর্ষণ করে আত্মহত্যা করে ফেলছে, তার খবর দেওয়ার জন্য তাকে মেরে ফেলতে চায়, তাকে ধর্ষণ করতেছে, কোন দেশে বাস করেন? আর এটা নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আমাদের বুদ্ধিজীবীরা কথা বলে না, আমাদের সাংবাদিকেরা কথা বলে না, এই জিনিসটা এড়িয়ে যায়। কিন্তু এটা একটা জাতীয় সমস্যা, মহামারী রূপ নিয়েছে। আর যে পেদানির যে দৃশ্য দেখালেন, ইসলামকে এরা তো ইসলামকে একেবারে নেকেট হিসেবে একেবারে নগ্ন ভাবে এরা তুলে ধরতেছে। কোন ইহুদি নাসারা খ্রিস্টান নাস্তিক হিন্দুরা এটা ক্ষতি করতে যায় না। হিন্দুরা কি বলাৎকার করে ওখানে গিয়ে? দেখবেন এইগুলো বলতে গেলে আপনাকে নাস্তিক বলবে। কারণ কি? কারণ হচ্ছে এরা এত চরম ধর্মান্ধ, যতক্ষণ নিজের উপরে বলাৎকারগিরি না হবে ততক্ষণ এরা সোজা হবে না। আর আমি এতে মা বাবাদেরও দোষ দিব, কারণ তারা কোন হিসেবে ধর্মের নামে তারা বায়াস্ট হয়ে যায়। এইভাবে শিশু বলাৎকার তারা মামলা পর্যন্ত করতে যায় না। আমাদের সমাজ ব্যবস্থার জন্য দায়ী, রাষ্ট্র ব্যবস্থা দায়ী, বুদ্ধিজীবীরা দায়ী, অভিভাবক দায়ী। এই শিশুরা সমাজ যদি শেখ ফরিদ ভাই, সমাজে যদি সবাই ড্রাগ নেওয়া শুরু করে, বা এই যে কোভিড মহামারীতে মানুষ মারা যাচ্ছিল, রাষ্ট্রের দায়িত্ব কি? এটা ওই রকম মহামারীর চেয়ে কোন অর্থে কম? এবং আসলে তো সোশ্যাল মিডিয়া সবকিছুর মানে সনদ নয়, কিন্তু এটা কিন্তু একটা আয়না। দেখুন, এই যে আপনি ওইদিন দেখাইলাম যে জুবায়ের আহমেদ তাশরিফ, তো সে একজন পপুলার লোক, 2 মিলিয়ন ফলোয়ার কারা আই ডোন্ট নো। তো দেখেন, একটা পোস্ট করেছে যেটি ফ্ল্যাগ করে দিয়েছে মানে ফলস ইনফরমেশন হিসাবে। সেখানে প্রায় 50,000 54,000 মানুষ এটাকে লাইক করেছে, এবং সেই সংখ্যাটা দেখেন প্রায় 30,000 মানুষ এটা বিশ্বাস করেছে। এত বড় একটা ডাহা মিথ্যা কথাটা কি ছিল? দেখুন, ফ্যাক্ট ওয়াচ এটিকে ইয়ে করেছে। দেখুন, 11 বছরের ধর্ষিতা সেই মেয়েটির ধর্ষক তার আপন নানা, ডিএনএ টেস্ট থেকে রিপোর্ট। এত অসভ্য অমানুষ সমাজে ঘুরে বেড়াচ্ছে এই ফলস ইনফরমেশন দেওয়ার জন্য। এরা আবার কোরআনের পাখি, কিরকম ঠাডা পড়া মিথ্যা কথা, তাও আবার বিশ্ববরেণ্য। আরেকটা জিনিস দেখাই, এটা দেখেন, মানে এরা কতটা মানে বেপরা হইলে পরে এরকম জাস্টিফিকেশন নিয়ে আসে। জামাত নেতার মুখ থেকে শুনুন ধর্ষণের ঘটনা কি বলে। এই যে কাজগুলো করছে আর দুজন লোক করছে না, আমার জীবনে কখনো এখন এই কাজটা করলেন কেন? আপনি জামাত ইসলাম করেন না? আপনাকে ইসলামে, আমরা জামাত ইসলামের কোনো বইটা আছে যে এগুলো করার? তা কেন করলেন এগুলা কেন করলেন? হ্যাঁ, এই বাচ্চার কোনো দোষ? হ্যাঁ, জামাত ইসলাম করে যদি আপনারা যদি এগুলো করেন, এটা হচ্ছে ভালো। সে বলছে শয়তানের ধোকায় পড়ে এটা করেছে। মানে শেখ ফরিদ ভাই, আমি বুঝি না এরা কি মানুষ, আমাদেরকে মানুষ মনে করে না? মানে আমাদের মাথায় একটু কিচ্ছু নাই? মানে এইরকম এই ধৃষ্টতা পায় কোথা থেকে? তার মানে জানে এটা বললে মানুষ বিশ্বাস করবে। হ্যাঁ, এটা নইলে যে দেখেন বিশ্ববরেণ্য হাফেজ, তার 2 মিলিয়ন ফলোয়ার, এই অসভ্য ইতর, এই ধর্ষকামী, এই ধর্ষকের পক্ষের এই মৌলবীরা প্রথমেই তার পক্ষ নিয়ে নিবে। ইসলাম খতরেমে এরা বলৎকারের পক্ষে ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে। বাংলাদেশ না শুধু, আমি অধিকাংশ মৌলবীদের বিভিন্ন দেশেরও দেখেছি, ইসলামকে তারা ইলাস্টিকের মতো ব্যবহার করে। এর চেয়ে নিচে নামাইলাম না আজকে। ইলাস্টিকের মতো ব্যবহার করে, যখন যেটুকু লাগবে ততটুকু তারা লাগে। এই যে মেদানি বললেন, ধর্মের দোহাই দিয়েছে, ধর্মের দোহাই দিয়ে তারা কামটা জায়েজ করতে চায়। ওই যে দেখেন নাই, জামাতের আমির সাদা শকুন শিশুদের চুমা দেয়, কূটনীতিকদের জড়ায় ধরে সামনে থেকে পেছন থেকে, শেষে কি বলছে? যেটা নাকি নবীর সুন্নত। কবে না জানিয়ে বদমাইশ গুলো বলে ফেলে, ওই যে একটা বললো না দিনের জন্য কাম করতে বলাৎকার করে, কবে না জানি বলে ফেলে বলাৎকার নবীর সুন্নত। এরকম আজগুবি হাদিস তারা না, আমার মনে হয় এগুলো বোধহয় বলে যে এটা বোধহয় হাদিসে জায়েজ, গোপনে বোধহয় বলে, আর নইলে এটা প্রতিবাদ করে না কেন? আমি অবাক হয়ে যাই, মা বাবারা এত কিছু জানার পরে, এত নিউজ হওয়ার পরে কিভাবে মাদ্রাসাতে পড়ায় তারা, আমি তো এটা বুঝতে পারি না। মানে এদের কি, মানে এই যে কার্ল মার্কস যে বলেছে ধর্ম হলো আফিম, মানে এমন ধর্মের এমন একটা আফিম যে নিজের কন্যাকে, নিজের পুত্রকে ধর্ষণ করলেও
তার প্রতি তাদের মোহমায়া কাটে না। আর রাষ্ট্র কথা বলে না। সবচেয়ে বড় কথা, রাষ্ট্র নীরব। প্রতিদিন লক্ষ লক্ষ শিশু বলাৎকার হচ্ছে। প্রত্যেকটা হাফেজিয়া মাদ্রাসা শিশু, মানে যেগুলো নারী থাকে, একটা বলাৎকারী সেন্টার, সেখানে তাদের ধর্ষণ করা হচ্ছে। তারা বলতে পারতেছে না, তাদের কোরআন হাতে নিয়ে বলা হয়, কোরআন নিয়ে বলো, তুমি বলতে পারবে না। আপনার মনে আছে তো, যে কোরআন নিয়ে বলো, তুমি বলবা না। এটা দেখেন, একদিকে ধর্ষণ করতেছে, আর দিকে কোরআন দিয়ে তাদের ওইখানেও ধর্মের ব্যবহার, তুমি বলবা না। আরেক আলেম ধরা পড়েছিল, আপনার মনে আছে, বলে হুজুর আমি তো গ্লিসারিন দিয়ে আস্তে আস্তে করি। মনে আছে তো আপনার এই কথাটা? হুজুর যাতে ওরা ব্যথা না পায়। কত বড় বদমাইশ! তারপরেও এই দেশের বড় বড় সাংবাদিক, বুদ্ধিজীবী টু শব্দটি করবেন না এই ব্যাপারে। আপনি দেখেন বাংলাদেশে ওই যে আরেক জায়েদ বাটপার নায়ক জায়েদ খান নাকি একবার একটু ভুলে ফেলছিল যে মৌলানারা তো পোলা পান্ডে ড্যাশ ড্যাশ মারে, এগুলো বলছিল। বলার পরে কিন্তু তার মাপ চা ছাড়া আর উপায় ছিল না। এটা তো আপনি জানেন, মাপ চেয়ে সারতে পারে না। তাহার পিছনে একটা এইমাত্র একটা যে ঘটনা দেখলাম, এ থেকে আমরা যেটা বুঝি, এটা যদি ইমিডিয়েট বন্ধ না করা হয়, মাদ্রাসাগুলো যদি বন্ধ না করা হয়, কেন বন্ধ করবেন? কারণ এখান থেকে এই ধর্ষকদের আলাদা করতে পারবেন না। হ্যাঁ, বাটপার বাঁচতে গেলে গাও উজাড় হয়ে যাবে। আর যদি এটা বন্ধ না করেন, ইসলাম খুব দ্রুত ইসলামের 12টা বাজাবেন, এবং অনেক আলেম ইমাম যারা আসলে সৎ, অন্যায় করেন, তারা কিন্তু তারা ভিকটিম হবে। এই একটা প্রমাণ দেখেন, মানে ওরা তো বলে আমরা এক চোখা, কিন্তু একটা মানে এরকম পাওয়া যায় না তো, সব জায়গায় তাদের অপরাধী পাওয়া যায়। দেখুন, নিজের সহোদর বড় ভাই 14 বছর বয়সী ছোট বোনকে ধারাবাহিকভাবে ধর্ষণ করে গেছে। লাগাতার ধর্ষণে এই মেয়ে গর্ভবতী হয়ে পড়ায় পরিবার তখন পরিস্থিতি সামাল দিতে বেছে নেয় স্থানীয় মসজিদের ইমাম, মক্তবের শিক্ষককে। দেখেন, আপন বড় ভাইয়ের কাছ থেকে ছোট বোন ধর্ষিত হয়েছেন। ইসলামিক, আলহামদুলিল্লাহ, কি বলবো, মানে এখানে ইসলাম মুসলিম পরিবার, এই কিন্তু গাজার শিশুর জন্য মিছিল করবে গিয়ে, দেখেন এরাই। হ্যাঁ, তো তারপরে ফাঁসাই দিল মসজিদের ইমামকে। দেখেন, দরিদ্র অসহায় সেই শিক্ষক সামাজিক মর্যাদার ভয়ে বিয়ে করে নেবে এমন প্রত্যাশা ছিল, কিন্তু ইমাম মেনে নিতে অস্বীকার করলে মামলা হয় তার বিরুদ্ধে। এই মিথ্যা মামলার পর ইমাম নিজেকে নির্দোষ দাবি করে আদালতে মামলা দায়ের করতে গেলে সেখানে স্থানীয় মাতব্বর ধরে তাকে পুলিশে দেয়। গ্রেফতার হন, জেলে থাকেন, সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয় তার। ইসলামিক ফাউন্ডেশনের 6,000 টাকা বেতনে চাকরি করা এই মক্তবের শিক্ষক মামলার খরচ জোগাতে বিক্রি করেন নিজের থাকা 5 শতক পৈতৃক জমি। এরপর ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয় তিনি ধর্ষক নন। ভিকটিমের বড় ভাই পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ঘটনাটি ফেনীর সীমান্তবর্তী উপজেলা পশুরামের। এই ঘটনা আমাদের দেশের দুটো নির্মম সত্যকে সামনে এনেছে। নির্দোষের উপর মিথ্যা মামলা আরোপ করে নারীর অনিরাপত্তা এবং একজন কিশোরী তার আপন বড় ভাইয়ের কাছে নিরাপদ নয়, অনেক ক্ষেত্রে পিতার কাছেও নয়, শিক্ষকের কাছেও নয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মহিলা মাদ্রাসা কোনোটাতেই একেবারে কম না। আচ্ছা, এখানে যেহেতু যেই পোস্টটি লিখেছেন তিনি ইসলামপন্থী, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এনে তারপরে মহিলা মাদ্রাসা এনেছেন, যেন মহিলা মাদ্রাসা যা হচ্ছে ইকুয়াল করা যায়। নারীর নিরাপত্তা, ন্যায় বিচার ও সুরক্ষা, এবং একই সাথে আচ্ছা তাই ইনসাফ, ন্যায়, ধর্মের কথা বলেছেন, এই সেই ভিকটিম। আচ্ছা, বাংলাদেশের পরিস্থিতি এমন হয়েছে যে সামনে যদি কোনো, আমরা দেখেছি কিছুদিন আগে একজন বিচারপতির সন্তান তার শিক্ষকের গোপনাঙ্গে হাত দিয়েছে। চিন্তা করে তার বিসিতে হাত দিয়েছে। আমরা জীবনে এরকম ছাত্র থাকতে পারে এটা জানি না, এবং যেহেতু বিচারকের ছেলে জঙ্গি, অনেক কিছু আমরা দেখি। তো এইরকম বদ ছেলে মাদ্রাসায় পড়ে, তো তারা যদি শিক্ষককে ফাঁসাতে চায় তাহলে তো বললেই হবে, মানুষ করবে, কারণ তারা তো ধর্ষক হিসেবে রাষ্ট্রীয়ভাবে আইনিভাবে স্বীকৃতি না পাইলেও সামাজিকভাবে যে কেউ, এবং এইটা বা একজন আগে এমন হবে যে মাদ্রাসার শিক্ষক পরিচয় দিলে মানুষ সামনে হয়তো ঠিক বলবে, মনে মনে ভাববে কয়জনের না জানি বলাৎকার করছে। মানুষ তো তাই ভাবে। এখন আর মাদ্রাসার কোন শিক্ষককে দেখে, আপনি ঠিকই বলেছেন যে এই কারণে ইসলামী যারা প্রকৃত মুসলমান, যাই প্রকৃত মুসলমানের সঙ্গে আমরা স্বাভাবিক ভাষায় বললাম, এটা ব্যাখ্যা অনেক, যারা এগুলো বলাৎকার করে না তারাও কিন্তু ফেসে যাবে। এই যে একটা উদাহরণ আপনি দিলেন। তবে আরেকটা আশ্চর্যের ব্যাপার, এই ঘটনা কিন্তু অনেক আগের, হঠাৎ করে আবার এটা তুলে আনলো কি ওই যে 11 বছরের শিশু কিশোরীকে বলাৎকার করার, ওটা হালকা করার জন্য এটা প্রশ্ন রেখে গেলাম। যাই সেটা, তারপরেও তিনি নিরীহ, তাকে ফাঁসানো হয়েছে। তিনি আজকে যদি এই বিজ্ঞান, আবার দেখেন এখানে কিন্তু বিজ্ঞানের অবদান, বিজ্ঞান যদি ডিএনএ টেস্ট আবিষ্কার না করতো, এই মৌলবীর কিন্তু ওই গিয়েছিলেন তিনি। হ্যাঁ, কারণ 4 জন চাক্ষুষ জলজ্জন্ত সাক্ষী, পুরুষ সাক্ষী, মানে দেখেন কামন একটা ধর্ষণের ঘটনা ঘটতেছে আর 4 জন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, সাক্ষী, এইটা লাগবে সাক্ষী, ইসলামিক সাক্ষী, মানে ধর্ষণ।
আর শুধু তাই না, আবার আপনি আমার ছোট ভাই, কি বলবো, শরম করতেছে দর্শকের আছে। আমার ভক্ত আবার 5-7 বছরের শিশু, ছেলে মেয়ে থেকে শুরু করে 70 বছরের বুড়া বুড়ি পর্যন্ত, মানে আমার চাইতে আমার মায়ের বয়সীর আমার ভক্ত। লজ্জা করতেছে এগুলো বলতে। শুনেন, এইভাবে বলছে শুধু 4 জন দেখলে হবে না, আবার দেখতে হবে কেবে জানেন, কলমের দোয়াতের ভিতরে যেমন কলম থাকে ওরকম আছে, ওটা কেমনে দেখবে? মানে কিরকম বিচিত্র একটা সাক্ষী ব্যবস্থা ইসলামে, হাস্যকর। এটা বললে আমাদের আবার গালাগালি শুরু করবে। যাই হোক, সেটা অন্য বিষয়। যে এই যে দেখেন এক আলেম বিপদে পড়েছে, 10টার মধ্যে 10টাই তো আর খারাপ হবে না, একটা তো ভালো হবে, ওই ভালোটাও শেষে মার খাবে। কারণ এখন যদি আমার কাছে সামনে কোনো যদি দেখি কোনো আলেমের পিটাইতেছে বলৎকারী বলে, আমি তো ছাড়াইতে যাবো না, আমি তো জানি ওরা এগুলো করে। কিন্তু এতে কি হবে, ওই নির্দোষ লোকটা ফেসে যেতে পারে, যেটা আপনি উদাহরণ দিলেন। তাই আলেমদেরই উচিত, মুসলমানদের উচিত, ইসলামকে রক্ষার স্বার্থে, ইমামদের রক্ষার স্বার্থে এই বলৎকারী সেন্টার বন্ধ করা উচিত। এছাড়া এই মহিলা, এই যে কি আপনি মহিলা, ইসলামে তো সুযোগই নাই। আমি জানি না মুক্তিরা কোন ফতোয়ায় শিশু বাচ্চা মেয়েদের, যে মেয়েদের বলেছে মাহারাম ছাড়া ঘর থেকে বাড়াইতে পারবে না, তারা আপনি হোস্টেলে কিভাবে দেন? ইসলাম কোন আইনে ইসলামে দিলেন না? কোন ইসলামে আছে? পৃথিবীর কোন সাহাবীর বাচ্চা ছোটবেলায় বাড়ি ঘর ছেড়ে গিয়ে মাদ্রাসায় ছিল? ইসলাম এরা করে, এরা হলো এটার ব্যবসা। এরা এগুলো করে, ফান্ড আনে, ওই যে বললেন বিদেশি দাতা। আর বাংলা ফান্ড বিদেশ থেকে আনতে হবে কেন? যে ভাত পায় না সেও মাদ্রাসার জন্য টাকা দেয় সেল চালায় বেচতে যাওয়ার জন্য। আরে ভাই, ইয়াবার ডিলারকে আমি দেখেছি মাদ্রাসা মসজিদে দান করতে, সেল চালায় বেচতে যায়। আমি তারা বলছি, ভাই আপনি যে মসজিদে যে সিমেন্ট কিনে দিলেন 20 বস্তা, আপনি তো গাঁজা বেচেন, তখন ইয়াবা এই দেশে আসে নাই। 20 বস্তা সিমেন্ট দিয়েছিল দুই কিস্তিতে। পরে আমি বলে ফেলছি, কি এই জন্য আমার এলাকার লোকজন কেউ আমাকে খুব অপছন্দ করে, এগুলো মুখের উপর বলে দেয়। তো 20 বস্তা যে সিমেন্ট দিলেন 2 কিস্তিতে, আর আমি দিছিলাম 1 বস্তা, তাই অনেক আগের কথা আর কি। তাই আমি বলছি আমি 1 বস্তাও দিতে বাধ্য করছে আমার আর কি, না দিলে হয় না। পরে আমি তারা বললাম, আপনি তো ফেন্সিডিল বেচেন, গাঁজা বেচেন। ওই দিন থেকে তার শত্রু হয়ে গেলাম, বুঝতে পারছেন? আমার এক বন্ধু আছে, সে মসজিদে এসে ইট দিয়েছিল 1 লাখ টাকার। আমি কি দোস্ত, 1 লাখ টাকার যে ইট দিলা, খাও তো ঘুষ, তোমার যে বেতন, তোমার তো ভাত পাওয়ার কথা না। ঢাকা শহরে থাকো, বউ পোলাপান নিয়ে, পোলাপান প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াও, টাকা পাও কোথায়? ওই যে বন্ধুত্বই আমার শেষ, এখন আর কথাই বলে না। এই হলো এদের সমাজ ব্যবস্থা। আপনি জানেন না যে ওই যে ইয়াবা যখন চিটাগাং থেকে আসা শুরু করলো কক্সবাজার দিয়ে, আগে চালাইতো ভ্যান, সবগুলো 5 তলা বাড়ি হয়ে গেছে। ইয়াবা বেচে বহু লোক কোটি কোটি টাকার মালিক হয়েছে। তারা কি করে, এই যে ইসলামের জন্য তারা মাদ্রাসা এতিমের জন্য দান করে। মানে এরা, আপনি ডাকাতের গল্প পড়েন নাই? বাংলাদেশই তো করছে। সে ডাকাতি করতে যায় যখন ধরা পড়ে, তারা প্রথম টাকা রেখেছিল ফরিদপুরে, যে ফরিদপুরের কি 1800 পীরের দরবারে টাকা নিয়ে যাবে, তারা নাকি ইন্নতপুর নিয়ে যাবে বলছিল, এরকম খবরটা যতটুকু এখন মনে পড়ে। পীরের দরবারের জন্য আলাদা কিস্তি রেখে দিছিল, ডাকাতি করেও টাকা পীরের দরবারে রাখবে। এই হলো এই দেশের মানুষের মন মানসিকতা। মানে খুন করবে, দর্শন করবে, জমি দখল। দেখেন না, বোনের ওয়ারিশ মারে, উমরা হজে যায়। আমার এক বন্ধু আমার এসে বলতেছে একদিন, দোস্ত দোয়া করো। আমি কি দোয়া করবো? উমরা হজ করতে যাইতেছি। এখন বোনের ওয়ারিশ মারা লোক না তুমি? আমার যে কত বন্ধু এই কারণে নষ্ট হয়েছে ভাই। এগুলো বলতে গেলে মানুষ, এটা তো বৈধতা আছে। আপনি হাজে আসওয়াদে ওই কালো পাথরে যে চুমু, যেটা আবার শেপ জনির মতো, ওইটাতে চুমু দেবেন, এটা হিন্দুদের মানে পেগানদের বিশ্বাস ছিল। কাবা ঘর, ওইটা তো একটা মন্দির, তো ওইটা চক্কর দেবেন, ওইখানে চুম্মা দেবেন, দিয়ে আপনি নিষ্পাপ শিশুর মতো পাপ মোচন করবেন। এটা তো বিজনেস আল্লাহর। মানে এই যে হজে যায়, সৌদের টাকা নেয় কেন? মানে এটার জন্য আলাদা চার্জ কেন? কারণ এটা তো এবাদত, তো এটা ব্যবসা ভাই, এটা থাকবে। আপনি একটু একটা কলম আর দোয়াদের কথা বলছিলেন, যে সাক্ষীটা হইতে হবে এরকম। এটা কিন্তু অনেকে মনে করবেন যে এটা ইসলামিক না। দেখেন, এরা ইসলামপন্থীরা প্রকাশ্যে সেটা প্রচার করে। দেখেন, সেই মাদ্রাসার শিক্ষক, সে আবার ইম্পর্টেন্ট লিখছে, তো কি এক্সাম্পল দেয় দেখেন তাদের ভাষা। আমাদের মুখ থেকে শুনলে বলবেন যে আমাদের মুখ খারাপ, মাথায় একটা টুপি, সুন্নতি দাড়ি, এবং তার এক্সাম্পল দেওয়াটা নবী শিখে গেছে, ওইটাই তো করতেছে। দেখেন তো, দেখছেন, এটা কিন্তু সহজে পড়তেছে না। মেয়েদেরটা যদি টাইট হয় তাহলে কি হয় দেখেন তো, দেখছেন, এটা কিন্তু সহজে পড়তেছে না। আর দেখেন লুজ, এ উঠতেছেও না। কথা বুঝছেন? হবে না। আপনি যদি অবাধে মেলামেশা করেন সব। এখন আমি যদি প্রশ্নটা করি, নবী যারে প্রথম বিয়ে করছিলেন খাদিজা, নবীর চেয়ে 15 বছরের বড় ছিলেন এবং অনেকের স্ত্রী ছিলেন, তাহলে কি এই মানে এই এরা মায়ের পেটে জন্মায়? এই তো আমাদের বলবে খারাপ। এমন বিষয় নিয়ে আমার মাঝে মাঝে বিরক্ত লাগছে। এমন এক বিষয় নিয়ে কথা বলি যে বিষয়টা আসলে খুবই প্যাথেটিক। শেখ ফরিদ ভাই, মাদ্রাসা শিক্ষা বন্ধ বা এই ব্যাপারে আমি ইমেলটা দিয়েছিলাম, যারা দেখছেন, যারা কাজ করবেন, খুব সিরিয়াস। আপনাকে শিশু বলৎকার, নারী শিশু, মেয়ে শিশু, ছেলে শিশু বলৎকার বন্ধে অবশ্যই মাদ্রাসা বন্ধ করতে হবে।
এবং আপনারা যে উদ্যোগ নিয়েছেন স্বাগত, আপনাদের স্বাগত জানাই, এবং এগুলো আপনারা কাজ করেন, কারণ প্রতিদিন লক্ষ লক্ষ শিশু বলাৎকার হচ্ছে এই মাদ্রাসা, এগুলো বন্ধ করতে হবে। আমি এখন একটা বিষয় দেখাই, পশ্চিমবাংলার নির্বাচন নিয়ে আমরা কথা বলছিলাম। আপনি যদি আমাদেরকে একটু, আমরা সেদিকে যাচ্ছি, বাংলাদেশে কিন্তু আবার হিন্দু নির্যাতন শুরু হয়েছে এবং এটি ভয়াবহ, এবং এর প্রভাব আগে আগে বাংলাদেশে হলে এটার প্রভাব অন্যদিকে তেমন একটা হতো না, কিন্তু এখন পশ্চিমবাংলায় কিন্তু বিজেপি, এবং তারা ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় মব করেছে। তারা এত ভালো না, মানে আমি বলবো না তারা খারাপ বা কিন্তু পরিস্থিতিটা এখন কিন্তু আবার সেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়া, এখানে মারলে ওইখানে মারা, এরকম একটা জিনিস ঘটতে পারে। তো আমি জানি না, সেটা আমি একটু দেখি, যেহেতু এটা সামনে রেখেছি, একটু দেখি একজন হিন্দু ধর্মাবলম্বী কি বলছেন, তার জমি জমা নিয়ে কি হয়েছে। একটু বিচার চাই যে আমরা হিন্দু, আমরা দেশে থাকতে পারবো না, আমরা দেশে নাগরিক, আমাকে উপরে এত অত্যাচার কেন করে মুসলমানরা? আমরা কি দেশে বাস করতে পারবো না? আমি এদের সুষ্ঠু বিচার চাই, আর কিছু চাই না। আমার নাম রবীন্দ্রনাথ ঢালি, আমার বাবার নাম হরষচন্দ্র ঢালি, আমার বিপক্ষে সোভান হালদার, এর সাথে আমার সাথে এই জমি জমা সংক্রান্ত বিরোধ। এরা বহুদিন ধরে আমাকে হুমকি দামকি দিয়ে আসতেছে, মানে জীবন নাশের হুমকি। আমার ফ্যামিলিতে আমরা 5 জন লোক, বলছে যে এখানে 5টা ভাড়া হয়েছে, দরকারে 5টা ভাড়া রয়ে গেল, জমি আমরা ছাড়বো না। যাই হোক, এক পর্যায়ে আমি আজকে বাড়িতে ছিলাম না, বাড়িতে একটু বাইরে ছিলাম। তো আমার ভাগ্য ভালো যে আমি মানে বাড়িতে ছিলাম না, যদি বাড়িতে থাকতো আমার জীবনে বাড়ি ভালো বাবা। আমার মা 70-80 বছর বয়স, আমার বাড়ির সাফল দিয়ে পিঠে দিয়েছে, আমার মা লড়তে পারি না। আমার ঘর দুয়ার, আমি বাড়িতে আসা, আমি চিনতে পারতেছিলাম যে ভগবান আসলে আমার কপালে গিয়ে এনেছিল। কারা কারা করছে? এ করছে সোবানের ছেলে আছে মিরাজ আব্দুল্লাহ, তারপরে ছেলে আছে নাম মিলন, এরপরে এরা ভাই হলো 4-5 জন, এরপরে এগো সোবানের শালা আছে, শালপতি আছে, সব মিলিয়া আর জামাই আছে। এরপর বাহিরের যে কিছু লোকজন আছে, এগো আমি কেউ চিনি না, কোনোদিন দেখিও নাই। আমার তো ভাগ্য ভালো যে আমি সেখানে সামনে উপস্থিত ছিলাম না, তাহলে হয়তো আমি আমার এই বিচারটা আমি প্রত্যেকের দ্বারে দ্বারে চাইছি। কোথাও কোনো হিন্দু মানুষ বললে আমার কোনো সুষ্ঠু সমাধান আমার কেউ দিতে পারেনি। কিন্তু আজকে আমার ভাগ্যের পরিবেশটা যেমন নির্মম, আমি এটা যদি বুঝতে পারতাম তাহলে আমি জমি জমার দিকে তাকাই, অন্তত আমার 5টা পড়ার নিয়ে আমি একদিকে চলে যেতাম নিজেকে। এই চিত্রগুলো আমাদের পরিচিত, এগুলো ঘটে এসেছে, এবং এটার ইম্প্যাক্ট, মানে বাঙ্গু মোমেন্টের মাদ্রাসা নিয়ে আমার একটু আগে এই যে কমলা নিয়ে যে মোল্লাটা যেটা করলো, এটা খুবই বিরক্তিকর একটা চিত্র, কিন্তু দেখাতে হয়েছে যে তাদের চিন্তা ভাবনা বোঝানোর জন্য। একটা লোক ক্যামেরার সামনে এসে এরকম চিন্তা করতে পারলে সে তার ব্যক্তি জীবনে নারী পেলে কি করতে পারে, মানে তার ভাবনা, নারীর যেখান থেকে তার জন্ম, যেই জনি, মানে এটা শুধু মানুষের ক্ষেত্রে না, প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে। হিন্দু ধর্মাবলম্বীরা যখন এই শিবলিঙ্গ পূজা, সেখানে জনি, এগুলো নিয়ে ওরা গা ঘিনঘিন করে, তা তাদের এক্সাম্পলটা দেখেন। আমাদের সৃষ্টি যেখান থেকে, সেই জায়গাটাকে যদি তারা ওটা মনে করে যে ওটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা, এবং ওই চিন্তাভাবনা থেকে ধর্ষণ কেন আসে, মানে দেখাতে গিয়ে অনেক কিছু দেখাতে হয়। এই যেমন হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন, কাল যদি পশ্চিমবাংলায়, যেখানে হিন্দু মেজরিটি এবং এই ইসলামিকদের মতো বদ হিন্দু, সব জায়গায় খারাপ, সব ধর্মে খারাপ ভালো আছে, তারা যদি অত্যাচার শুরু করে তাহলে কি এদের ভালো লাগবে? তখন যে তারা কাঁদবে যে ওইখানে কেন এরকম হয়, তো সেটা কি যৌক্তিক হবে? আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, হাসনাত আবদুল্লার মতো এরা দেখলাম বলছে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক দল ক্ষমতায় এসেছে। তোরা কি করছিলি জুলাইতে? চালনে বলে শুয়েছে তা কেন তুই? হাসিফ আবদুল্লাহরা বলে, আমার ভাবির বলারা বলে যে ওখানে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায়, এরা কারা? চালন হয়ে শুয়ের ছাতা খুঁজতেছে না। আপনি যেটা বলেছেন, আমি এই ব্যাপারে আপনি হয়তো আমার সাথে কিছুটা দ্বিমত করতে পারেন। সেটা হলো, আমি বলে দিয়েছি আওয়ামী লীগ থাকতেই, মানে এখন না যে আমি 24-এর 5ই আগস্টের পরে বলেছি, এর আগে আমি লিখেছি, বলেছি। কেন বলি? অগ্রিম বললে হয় কি জানেন, অন্তত অনেকেই বলে ফরি তুমি আগে কেন বলো, বেশি হবে না, সেই জন্য বলি না। এই জন্য বলি যাতে মানুষ প্রতিকার করে, প্রতিরোধ করে, ওটা না ঘটার। তো আমি বললাম যে আপনার উত্তর পারে যে বাঁধটা আছে, বাঁধটা কিন্তু ভেঙে যাবে এত তারিখে। আমি কি ভাঙার জন্য সেটা বললাম? আমি বললাম যাতে ওই বাঁধটা আপনারা খোঁজ রাখেন, এখানে ইঁদুরে কাটলে বা অন্য কেউ কেটে দিলে আপনার কাছে যেটা মেরামত করতে পারেন, সতর্ক করার জন্য বলি। কিন্তু আমাদের দেশে উল্টো হয়। এইখানে এমন কিছু আছে, যেমন একটা উদাহরণ দিই,
আপনি বিশ্বাস করেন, আমি এখন ভয় পেয়ে যাই। আমি প্রতিদিন একটা নোট করি আগামীকাল কি কি করতে পারে। আমি জ্যোতিষী না, ওটা বিশ্বাসও করি না। আমরা মুক্ত চিন্তার, আমরা ভাববাদের ঊর্ধ্বে, আমরা বস্তুবাদী মানুষ, ওই সমস্ত। কিন্তু আমি লিখি প্রতিদিন 10 টাকা, এটা ঘটতে পারে। বিলিভ ইট অর নট, 50% মিলে যায়। আমি ওই দিন পোস্ট দিতে চেয়েছিলাম যে শুভেন্দু অধিকারের উপর গুলি হবে, এটা যদি আমি লিখতাম আজকে আমি ফেসে যেতাম না। এই কেস আমার ফাঁসাইতো কিনা, আমি যদি এই কথাটা আগে লিখতাম যে এখানে শুভেন্দু অধিকারের উপরে গুলি হবে, তার পিএস মারা গেছে কিন্তু এপিএস, আমি কিন্তু এটা ধরে নিয়েছিলাম শুভেন্দু অধিকারের উপরে গোলাগুলি করা হবে। যখন মমতা বলল আমি তো ক্ষমতা ছাড়বো না, আমি তো থাকবোই, কে বলেছে? ঘাওরামি যখন করেছে এই মহিলা, তখন আমি ধরে নিয়েছি এখানে একটা কিছু ঘটে যাবে, হয় তারা ঘটাবে অথবা থার্ড পার্টি ঘটাবে। ঘটে গেছে কিন্তু, এটা কিন্তু আমি মনে করেছিলাম। এবং এই জন্য আমি একটা কাল পোস্ট দিয়েছি, সেখানে লিখেছি অনেক কিছু বুঝতে পারি, অনুমান করতে পারি, কিন্তু সেটা অপরাধ হিসেবে গণ্য হবে বলতে পারি না। তেমনি আমি কয়েক বছর যাবতীয় বলে আসতেছি যে এই বাংলাদেশে সনাতনীরা থাকতে পারবে না, কোনো সংখ্যালঘুকে বাংলাদেশ রাখবে না। এর সিমটম কিন্তু বাংলাদেশে 100 না 1000 পাবেন। এখন যদি এটা 1টা 2টা 10টা 50টা হইতো, তাহলে ভাবতাম এটা আপনি ঠিক করতে পারবেন। এখানে সংখ্যালঘু তারা বিতরণের জন্য 1000 অপশন তৈরি হয়ে আছে। ওই পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের জন্য তারা বসে থাকবে না, এমনি পরিকল্পিতভাবে এই দেশ থেকে সংখ্যালঘুদের তাড়িয়ে দিবে, এটা প্ল্যান করে আছে। তার মধ্যে অজুহাত পেয়ে যাবে বিজেপি ক্ষমতায় এসেছে। বিজেপি তো এখানে ভোটে আসছে ভাই, এই বাংলাদেশের মতো ওয়াকারে কাঁধে চড়েও আসে নাই, পাকিস্তানের কাঁধে চড়েও আসে নাই, সাম্রাজ্যবাদীদের কাঁধে চড়ে আসে নাই, ওগুলো ভোটাভুটিতে এসেছে। আপনি বিজেপিকেও পছন্দ করতে পারেন, জামাতকেও যদি কেউ ভোট দিয়ে ক্ষমতায় আনে আমি তো অবশ্যই ঘৃণা করব, কিন্তু আমার কি করার আছে যদি ভোট দেয়। কিন্তু জোর করে তো আপনি আওয়ামী লীগকে আসলেও আমি পছন্দ করবো না। আওয়ামী লীগ আমার পছন্দের দল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আমি চাই ক্ষমতায় আসুক। তার মানে কি তারা জোর করে ক্ষমতায় আসবে এটা আমি সমর্থন করবো? আমি করবো না, ভোটের মাধ্যমে আসবে, আসা উচিত, এটাই তো ডেমোক্রেসি। কিন্তু আপনি দেখেন সংখ্যালঘুদের, আপনিও বাংলাদেশি আমিও বাংলাদেশি, আপনি তো আর পশ্চিমবঙ্গে থাকেন না, আমি তো আর ত্রিপুরায় থাকি না, আমরা দুইজনই বাংলাদেশি। আপনিও একজন মফস্বল উপজেলা গোপালগঞ্জের মানুষ, আমি জামালপুরের মানুষ। আপনার আমার যে যতটুকু আমাদের এর জন্য গবেষক হতে হবে না। আপনি বলেন তো আপনার যখন বয়স 10 ছিল, এখন কত, আপনার এই বয়সে কতজন হিন্দু আপনার অঞ্চলে আছে? আমার বয়স যখন 10 ছিল তখন কতজন হিন্দু আমার গলির আমার বাড়ির সামনে নামে হলো পোদ্দারপট্টি, ওইখানে মাত্র 2টা ছিল, সরি 3টা, পুরো মন্দির পর্যন্ত 3টা বাড়ি ছিল। আমি বলি আমার বাসা থেকে, আমাদের শিমলা বাজার আমার বাসা, আমার বাসার দরজা থেকে আপনার জগন্নাথ মন্দির পর্যন্ত যাইতে 3টা বাসা পড়তো। একটা হলো আমাদের সাবেক এমপি আব্দুল মালিক সাহেবের বাসা, তার সামনে হলো বাবু ভাইদের বাসা মুসলমান 2টা, আর এই দিকে একটা হলো আমার ছোট কালের বান্ধবী বিলকিসের বাসা। ঠিক আছে, 3টা মুসলমান, আর কোনো মুসলমান ছিল না, একেবারে সে মন্দির পর্যন্ত। আজকে ওইখানে আপনি 3জন, কয়জন এখন আর নাই, এখন আপনি খুঁজে পাবেন না। এই হিন্দুগুলো কোথায় গেল? এটা আমার গলির কথা বললাম, নাই। আগে মন্দিরে হিন্দু যদি যাইতো 10 জন, মুসলমান যাইতো 20 জন। আপনার মনে থাকার কথা, অন্তত আপনি সেই বয়স কিছুটা পাইছেন যে দুর্গা পূজায় অন্তত, আর আপনি সরস্বতীর পূজার সময় স্কুলে গিয়ে কি কেশরালে খান নাই, আপেল খান নাই, প্রসাদ খান নাই? খাইছি আমরা, আমাদের সব বন্ধুরা খাইছি। তখন কিন্তু কেউ বলে না এগুলো খাওয়া হারাম। দুর্গা পূজায় যাইতাম, আসতাম, ঘুরতাম, ওরাও আসতো, আমরা যেতাম, ঈদে পূজায় আমরা পরস্পর আসতাম যেতাম, এরকম ছিল না কিন্তু। অথচ এখন মুসলমানরাও যেমন সাম্প্রদায়িক হয়ে গেছে, বিলিভ ইট অর নট। আমি একদিন আমার বন্ধুর দোকানে হিন্দু, আমি ওই দিন খেয়াল, মানে আমি কি ব্যাপার বেঞ্চগুলো উল্টানো কেন? সেদিন ছিল আমাদের ইসলামের ওই যে কোরবানির ঈদ, গরু কাটার ঈদ আর কি। অদ্ভুত ব্যাপার, মানে নামিয়ে দিয়ে দিয়েছে গরু কাটার ঈদ, তারা বেঞ্চগুলো উল্টিয়ে রেখেছে, কাউকে বসতে দিবে না। এই তো এটা 5-7 বছর আগের কথা। অথচ তারা কিন্তু এটা ছিল না আগে, আমরা কোনোদিনই দেখি নাই যে হিন্দুরা এটা করতো। আর মুসলমানরা কি করা শুরু করছে, রোজা আসছে দোকান বন্ধ করে দাও, সব দোকান বন্ধ, হিন্দু দোকান সব বন্ধ করো। এই যে কিন্তু ধর্মের যে মানে ধর্মের যে স্প্রেড, ছড়িয়ে যাওয়া, ধর্মের যে মানে কি বলবো ঢেউ, সততা কিন্তু আসে না। ইয়াবাখোর কমেছে, ফেন্সিডিলখোর কমেছে, সুদখোর কমেছে, ঘুষখোর কমেছে, জমি দখলকারী কমেছে, বদমাইশি কমেছে, কোনোটাই কমে নাই, কিন্তু সাম্প্রদায়িকতা বেড়ে গেছে। তা আমি বলছি যে বাংলাদেশের এখন যে লোকটা, শোনেন আমাকে, যে কোন লোকটা আমাকে মেরে ফেলতে চেয়েছিল জানেন? যে জুম্মা নামাজও পড়ে না, 2 ঈদের নামাজ পড়ে, ফরিদের মেরে ফেলতে হবে কেন? ফরিদ নাস্তিক, বুঝেন, কিন্তু নামাজ পড়ে না, কিন্তু ওরা মেরে ফেলতে হবে। তাহলে যে সব জুম্মার নামাজ পড়ে তার অবস্থা কি? যে নামাজ মোটামুটি 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্ত পরে তার অবস্থা কি? আর যে 5 ওয়াক্ত পরে তার অবস্থা কি? আর যে তাহাজ্জুদ 6 পরে তার অবস্থা কি? সে আমার বেলে কি করবে আপনি বলেন?
আমার নামে আমার এলাকায় কেউ বলতে পারবে না কারো ক্ষতি করেছে, নো বাডি, নট এ সিঙ্গেল ম্যান। আমি তো লাইভে এসে বলি, আমার হয়তো বলবেন যে ফরিদ বানায় বলতেছে, আমার এলাকার লোকজন তো একটু শুনতেছে, একজন লোক বলুক যে আমি তার ক্ষতি করেছি, একজন লোক বলুক আমি তার ক্ষতি করেছি বা আমার দ্বারা সে ক্ষতিগ্রস্ত। ওইরকম লোক হইলে তো মুখ দেখে অ্যাক্টিভিজম করা যায় না। শেখ ফরিদ ভাই, আপনার এই মানুষের এত সমালোচনা, আমার কি সমালোচনা করতে পারে? ফরিদের মনে থাকে না এটা বলতে পারে, ফরিদ ফোন ধরে না, এছাড়া আমাকে বলুক আমি ক্ষতি করেছি কাউকে। কারণ সমাজের সবসময় ভালো চাইছি, কি হিন্দু কি মুসলমান কি আমার সমাজের সবসময় পজিটিভ চিন্তা করেছি। কোনোদিন আমার এলাকার সামনে থেকে রেল লাইন বিক্রি করে দিয়েছে চুরি করে, আমার ঘরের সামনে থেকে, আমার ঘরের সামনে দিয়ে যাইতো রেল লাইন চুরি করে কোটিপতি হয়ে গেছে, বাটপারি করে বদমাশি করে 5 তলা বাড়ি আর আমাদের বাড়ি ঘর বিক্রি করে চলতে হয়েছে। তো যাই হোক, সেটা নিয়ে বিষয়টা বলতে চাই না, নিজের প্রশ্নটা নিজে করাটা ঠিক না, কিন্তু মাঝে মাঝে আবার করতে হয়। শুনেন, হিন্দুদের এই দেশে থাকতে দিবে না, আপনি যাই বলেন, আমি দুঃখিত এই কথাটা বলার জন্য, এই দেশের সংখ্যালঘুরা থাকতে পারবে না। এখন কি বিকল্প চিন্তা করতে হবে সেটা সনাতনীদের ভাবতে হবে। আর যদি বাংলাদেশ সরকার বা হিন্দুদের যারা শুভাকাঙ্ক্ষী তাদের এখন ভাবতে হবে তাদের কি করা উচিত। সমাজদারকে ইশারা বিকাপি, আর যার বেশি বলতে চাই না। হিন্দুরা এই দেশে থাকতে পারবে না, থাকতে পারবে না, থাকতে পারবে না মানে থাকতে দিবে না। হিন্দুরা থাকতে চায়, তাদের থাকতে দিবে না। জি, অ্যালার্মিং। আমরা একদম শেষের দিকে, মানে দুইটা প্রসঙ্গ যদি অল্প একটু বলতেন, যেমন এই যে শাপলা চত্বরে গণহত্যা, এটা এখন খুবই চর্চিত একটা বিষয়। আমি দেখাই সাবির মুস্তফা, যারা চিনবেন, বিবিসি বাংলার প্রধান ছিলেন, আমার খুব প্রিয় একজন মানুষ, এবং আমি যতদিন জেলে ছিলাম বিবিসি বাংলার সন্ধ্যা 7:30টায় শো থাকতো, এবং বৃহস্পতিবারে প্রীতিভাজনের একটা অনুষ্ঠান থাকতো, চিঠিপত্রের আয়োজন। তো আমি ওনার এই শোটা কখনো মিস করতাম না, এবং সেই কণ্ঠ, মানে অসাধারণ আবৃত্তি উনি করেন। তো তিনি শাপলা চত্বর নিয়ে কি বলছেন আমি শুনি। তো অবশ্যই একজন নিরপেক্ষ একজন মানুষ, আমার দেখা সেকুলার একজন মানুষ, তো তিনি বলছেন এটা নিয়ে। কারণ আমাদের 2জন রিপোর্টার ছিল চাক্ষুষ, ওখানে অনেক সাংবাদিক ছিল, অনেক টিভি ক্রু ছিল। এদের কেউ কি দেখেছে কোনো হত্যাকাণ্ড সেই রাতে শাপলা চত্বরে? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় প্রথম আলো রিপোর্টার ছিল ওখানে বেশ কয়েকজন, তাদের রিপোর্ট আমি পড়েছি, কোনো হত্যাযজ্ঞের কোনো মৃত্যুর খবর নেই। ওখানে 4টা লাশ ছিল ওই শাপলা চত্বরে, খাটিয়াতে 4টা লাশ পলিথিন দিয়ে ঢাকা, কারণ ওই লাশগুলো এসেছিল দিনের আগের সংঘর্ষে ওই 4 জন মারা গিয়েছিল, সেই লাশ নিয়ে আসা হয়েছিল সমাবেশে, এবং তাদেরকে ওখানে রাখা হয়েছিল। ওগুলো ছাড়া কোনো মানে মৃত্যু ছিল না। এবং আমরা মানে বিবিসি বাংলা সেই দিন ভোরে 6:30টার অনুষ্ঠানে, পরের দিন আর কি 6 মে, হেফাজতে ইসলামের যে সচিব ছিলেন, সম্পাদক না সচিব বলেন, সেক্রেটারি জুনায়েদ বাবুনগরী, তাকে লাইভ ইন্টারভিউ করা হয়, এবং ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি শাপলা চত্বরে কোনো মৃত্যুর খবর পেয়েছেন কিনা। কারণ যেহেতু সামাজিক মাধ্যমে অনেকে দাবি করছে যে হাজার হাজার লোক মেরে ফেলা হয়েছে, তো বাবুনগরী বললেন যে না, আমি কোনো মৃত্যুর খবর পাইনি, তবে অনেকে আহত হয়েছেন। তা আহত হতেই পারেন, 50,000 লোক যদি হুড় করে দৌড়াতে শুরু করে, অনেকেই পড়ে যাবে, হোঁচট খাবে, হাঁটু, কোনোই, মাথা, অনেকভাবেই আহত হতে পারেন। তার মানে না যে তারা গুলিতে আহত হয়েছে। সো উনিও কোনো কনফার্ম করতে পারেনি যে কোনো মৃত্যু হয়েছে কিনা। আচ্ছা, তারপরে আপনার অধিকার একটা রিপোর্ট করলো, 61 জন মারা যাওয়ার খবর দিল। হিউম্যান রাইটস ওয়াচ একটা রিপোর্ট করলো, যেখানে 58 জন মারা যাওয়ার খবর দিল। আমরা দুইটাই কভার করেছি, কিন্তু আমরা যখন এদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে আপনাদের তালিকা, মৃত্যুর তালিকা, এদের মধ্যে কয়জন শাপলা চত্বরে সেই রাতের পুলিশ অভিযানে মারা গেছে, তারা কিন্তু বলছেন যে এই তালিকায় কেউ নাই। অধিকারের তালিকাতেও কেউ নাই যে শাপলা চত্বরে ওই রাতের অভিযানে মারা গেছে। তার মানে তারা অন্যত্র মারা গেছে। অন্যত্র, কারণ সংঘর্ষ হয়েছে দিনের বেলা ঢাকার বিভিন্ন অঞ্চলে, তারপরে সংঘর্ষ হয়েছে আপনার হাটহাজারীতে, সংঘর্ষ হয়েছে বরগুনাতে, পরের দিন ভোরে নারায়ণগঞ্জে সংঘর্ষ হয়েছে, যেখানে 2 জন বিজিবি সদস্য মারা গেছে। সো মৃত্যু হয়েছে অনেক, কিন্তু শাপলা চত্বরে সেই রাতের পুলিশ অভিযানে কেউ মারা যায়নি। কিন্তু একটা গল্প ফাঁদা হয়েছে যে ওখানে শত শত, এমনকি আমি একটা ফেসবুক শুনলেন শেখ ফরিদ ভাই। সাবির মুস্তফা তিনি দায়িত্ব নিয়েই কথাটা বলছেন। তো এইটা সামনে এনে পলিটিক্যাল কি বেনিফিট তৈরি করা যায়? আবার যে হামের চিকিৎসা না পেয়ে 300-র বেশি শিশু মারা গেছে। আমরা জুলাইয়ের আন্দোলনের সময় শিশুদের হত্যার প্রতিবাদ করেছিলাম, এবং সেই হত্যাগুলো যেভাবে ছিল পুলিশের সাথে সংঘর্ষে, টার্গেটেড কিলিং বলে মনে হয়নি, হলেও হতে পারে, যেহেতু এটার এখন যারা জুলাই বাজ তারা তো এইভাবে এরকম কোনো রিপোর্ট আমাদের দেখায়নি।
আমরা যা দেখেছি ক্যামেরায় দেখেছি, সামনে থেকে দেখিনি। যারা সামনে থেকে দেখেছেন তিনি তাৎক্ষণিক বিবেচনা করেছেন আসলে কি ঘটেছে, সেই সত্য আমাদের সামনে কিন্তু আসেনি। তো যাই হোক, সেই শিশুদের নিয়ে আমাদের অনেক সমাজের উঁচু তলার মানুষ কনসার্ন ছিলেন, এটা খুবই যৌক্তিক। এই শিশুদের বেলায় কেউ কথা বলছেন না কেন? মানে শেখ হাসিনা মারলে সেটা খারাপ, সেটা মারা যাবে না, তারেক জিয়া ইউনুসের কারণে মারা গেলে সেটা ভালো, মানে ওইটা কোনো অসুবিধা নেই। এই দেশে আমি আমার সন্তান জন্ম দিতে পারবো এই বলার লোক নাই। হ্যাঁ, মানে যার টাকা আছে সে হয়তো প্রাইভেট মেডিকেল কলেজ থেকে, মেডিকেল থেকে সে হয়তো চিকিৎসা মানে টিকা টুকা দিল আর কি, বা দেশের বাইরে যে টিকে দিয়ে আসলো। কিন্তু এই দেশটা তো শুধু বিত্তবানের এলিটদের না, এই দেশ মেহনতি মানুষের, কৃষক শ্রমিকের, তাদের কি হবে? তাদের সন্তান না? শুনেন, প্রথমেই বলি খাঁটি বাংলা প্রবাদ, আপনিও জানেন আমিও জানি, অনেকেই জানে, যারা দেখতে নারী তার চলন বাঁকা। তো আওয়ামী লীগের সব দোষ, আওয়ামী লীগ মারলেও দোষ, না মারলেও দোষ। ওই যে দেখেন শাপলা চত্বরে যে মর্দ মরিল লাখে লাখে কাতারে কাতার, গুনিয়া দেখি মর্দ 40,000, মানে মরলো লাখে লাখে, উই না দেখে 40,000। তো এদের এই দশা আর কি। শাপলা চত্বরে একটা মানুষও মারা যায় নাই, তিনি স্পষ্ট সেগুলো প্রতিবেদন দিয়েছেন, বাবু নগরীও দাবি করে নাই। কিন্তু এই বাংলাদেশে আমি বিএনপিদের মুখেই শুনেছি যে হাজার হাজার মানুষ মারা গেছে শাপলা চত্বরে, গায়েব করে দিয়েছে। এমনকি দুই চারজন জামাতপন্থী সাইদি লীগ আছে না, সাইদি লীগ, যারা আল্লামা লীগ, আল্লাহজারি খালাজারি লীগ, এরা বলছে হ্যাঁ হ্যাঁ মারা গেছে। আওয়ামী লীগেরও কেউ কেউ বলেছে, আমি বলেছি মারা যায় নাই। আমি কিন্তু ওই দিন মধ্যে জেলে ছিলাম, তবে হ্যাঁ আমার ধারণা ছিল কিছু মারা যাইতে পারে, কারণ যেভাবে সাউন্ড গ্রেনেডের আওয়াজ, আমি ঘরে ছিলাম, আমি ভয় পেয়ে গিয়েছিলাম এই আওয়াজে, কি হচ্ছে, মানে আমারও সন্দেহ ছিল হয়তো কিছু মারা গেছে। কিন্তু পরে আমরা এই সাক্ষাৎকারটা আমাদের মনে আছে, এবং আমরা পরের দিন জেনেছি কিভাবে অত্যাচার, মানে তারা পুরো ঢাকা শহরটাকে কি করে ফেলেছিল, তাণ্ডব। এগুলো ছিল আসলে আওয়ামী লীগের সরকার পতনের আন্দোলন। আমরা মনে করি না যে 2018-তে ওই গণ অধিকার পরিষদ নাকি কি এর ছাত্র অধিকার পরিষদ কি চাকরির জন্য আন্দোলন করলো, না, এই আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানোর জন্য। আর আপনিও জানেন যে এটা শাহবাগে গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে দাঁড় করাইয়েছে এই মাহমুদুর রহমানেরা। এই আইএসআই এদের এগুলো তো পয়দা করেছে, বিএনপি এদের শেল্টার দিয়েছে। এমনকি কাদের সিদ্দিকী সেখানে গিয়েছে, আপনি জানেন? কাদের সিদ্দিকী তাদের পানি খাওয়াইতে বলছে, এর সাথে তাকে পানি খাওয়াইতে বলছে। আপনি এগুলো জানেন? এই বিএনপি আওয়ামী লীগেরও কেউ ওখানে চলে গেছিল, আমার মনে আছে। কিন্তু অনলাইন যারা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট তারা দেখলাম এখন গতকাল থেকে দেখছি শাওনকে টার্গেট করছেন। তিনি কেন পার্থ বড়ুয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, এখন তিনি তার সহকর্মীকে কি জানাবেন সেটাও আওয়ামী লীগের লোকজন বলে দেয়, বাইরে থেকে, দেশের বাইরে থেকে হুমকি ধমকি দেয়। দেশে কারা সার্ভাইভ কিভাবে করছেন, শাওনের পাসপোর্ট ব্যান, তিনি অনেকগুলো মামলার আসামি। তো তারপরে তো তিনি যতটুকু কথা বলেন তার সন্তানের উপর আক্রমণ, কয়েকবার তার উপরে মব হয়েছে, বাড়িতে হামলা হয়েছে। মানে এরা চায়টা কি? মানে শেখ ফরিদ ভাই, মানে একটু সংক্ষেপে এটা বলা যেত যে হামের টিকা নাই, শিশু মারা যাচ্ছে, ওই সময় শিশু মারা গেছে, এখনও মারা যাচ্ছে। ওই সময় হারাম টারাম নিয়ে শেখ হাসিনাকে অনেক টার্গেট করা হয়েছে। এখন দেখলাম ইউনুস আমেরিকার সাথে যে গোলামের চুক্তি করেছে, গোপন চুক্তি, সেখানে শুয়োরের মাংস আমদানি করবে আমেরিকা থেকে। তো মানে কি দেখতে হবে এটা একটু বলবেন? ওই যে বললাম আপনারে যে যারা আমাদের দেশের মানুষগুলো তো হিপোক্রিট কেন? জি আমাদের দেশের মানুষ হিপোক্রিটি, আমাদের দেশের মানুষের মানবতা, আমাদের মানুষের ধর্মীয় ভাব, এগুলো সব সিলেক্টিভ। শেখ হাসিনা শিশু মারলে সেটা জায়েজ, আর ইউনুস তারেক রহমানের কারণে মানুষ মারা গেলে সেটা, মানে কি আর বলবো, কি করার আছে। এরা যে দেখবেন, আপনি দেখেন এই যে হামের টিকার ব্যাপারে আপনি দেখেন কি বলতেছে, পুরো যারা সরকারে আছে এরা সব 180 ডিগ্রি উল্টা বলতেছে। তার প্রথমে তো স্বীকারই করলো না, বললো যে এটার জন্য আওয়ামী লীগ, হামের শিশু মারা গেছে 6 মাসের বাচ্চা, এর জন্য আওয়ামী লীগ দায়ী, এই কথা বলেছে। এই দেশে 1 বছরের বাচ্চা মারা গেছে, আওয়ামী লীগকে দায়ী করেছে, শেখ হাসিনা দায়ী করেছে, ছাত্রলীগকে দায়ী করেছে। কিন্তু যখন এটা ধরা খেয়ে গেল তখন বলতেছে কি জানা, নিজের পোলারে তো পিঠে হাত দিয়ে থাপড়াইতে তো হাতে ব্যথা পাওয়া যায়, সত্যিনের পোলা হইলে না বুঝাইতো কিভাবে খাইটা দিয়ে পিটাইতে হয়। তখন বলা শুরু করলো এটা ইচ্ছাকৃত করেনি, নূরজাহান বেগম ইচ্ছাকৃত, স্বাস্থ্য উপদেষ্টা ইচ্ছাকৃত করেনি, এটা অনিচ্ছাকৃত ঘটে গেছে। মানে যখন এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এখন আপনার গণতন্ত্রের দরকার নাই, এখন আওয়ামী লীগ ক্ষমতা নাই, এখন আপনার ভোটাভুটির দরকার নাই, এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এখন আপনার টিকার দরকার নাই, এখন ভাত কাপড় দরকার নাই, এখন ওই যে যার কথাও বললেন একটু আগে শাওন, যাকে শুভেচ্ছা জানান, তিনিও কিন্তু বলছেন আমরা 17 বছর ঘুমাইতে পারি নাই, এখন খুব ঘুমাইতে পারে। এক মহিলার আসমান কাঁপতো,
বুইরা বাচ্চাদের থাপড়াইলে যারা সন্ত্রাসী তাদের থানা নিয়ে গেলে তারা আসমান কাঁপতো, কিন্তু সেই মহিলার বাপ এখন নাকি শুনছি এমপি হয়ে গেছে। সে আসমান কাঁপাইতে কাঁপাইতে তার বাপের এমপি না, এমপি শুধু না, তিনি ওই রাস্তার ইট চুরি করেছেন। তা মানে এগুলা দুঃখজনক। শিক্ষকদের এই অবস্থায় আসতে গেলে আসিফ নজরুলের অবস্থা আমরা দেখেছি। আমরা আসলে ক্লান্ত। এখন আর শিশু এখন আর এই হাজার হাজার শিশু, 300 তো আপনি অফিসিয়ালি বলছেন, বাস্তবতা হাজার হাজার, কারণ সরকারি নির্দেশ এগুলো যাতে না বলতে পারে। এখন আর কারো আসমান কাঁপে না, জমিন কাঁপে না। এখন সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবিতা আবৃত্তি করে না, এই উপত্যক্ষ আমার নয়, এখন তাদের হারিকেন দিয়ে খুঁজে পাবেন না, এখন কাউকে খুঁজে পাবেন না। আওয়ামী লীগ আসলেই কেবল তাদের এটা দরকার। আমি বলছি না যে আওয়ামী লীগ তুলসী পাতায় ধোয়া, আওয়ামী লীগ দুর্নীতি করে নাই, আওয়ামী লীগ কোনো স্বেচ্ছা, আমি তা বলছি না, কিন্তু এখন যারা করতেছে তাদের ব্যাপারে কেন তাদের গলায় ব্যথা? এই প্রশ্নটা আমারও, যে এখন যেগুলো হচ্ছে সেটা নিয়ে হামে মারা যাওয়া একটা শিশুর বাবা মা মামলা করতে পারে না? এটা তো স্পষ্ট। ইউনুস এবং তার সম্ভবত ফ্রেন্ড, অনেকে গার্লফ্রেন্ড বলে না, আমি সেটা তার ব্যক্তিগত বিষয়, তো তাকে ওইখানে বসিয়েছিল একজন অযোগ্য লোককে। সে তো তার গার্লফ্রেন্ড না, বুইরা গার্লফ্রেন্ড আর কি, তার স্টাফকে বসিয়েছিল সেখানে। শেখ হাসিনা আত্মীয় স্বজন বসাইলে দোষ হয়ে যায়, আর সেই স্টাফ বসাইলে সমস্যা হয় না। শেখ হাসিনা তার ভাই ভাগিনা ভাতিজাদের যদি এমপি মন্ত্রী বানায় সেটা হলো আত্মীয়করণ। কিন্তু ওই যে এখন সালাউদ্দিন সাহেবের পোলা নাকি ক্রিকেট টিমের কি হয়েছে, অমকের পোলা তমক মন্ত্রী পোলা যখন এখন হয়, এখন আর আত্মীয়করণটা জায়েজ, এখন এটা নবীর সুন্নত, এটা এখন খোলা ভাইয়ের 80 দিনের সুন্নত। আওয়ামী লীগ করলে ওইটা হারাম। আর আপনি এখন জামাতের পক্ষে কথা বলবেন, ইউনুসের পক্ষে কথা বলবেন, এটা হলো গণতন্ত্র। আর আপনার কোনো বক্তব্য যদি শেখ হাসিনা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মুক্তিযুদ্ধের পক্ষে যায়, জয় বাংলার পক্ষে যায়, ভারতের পক্ষে যায়, তাহলে আপনি হলেন শেখ হাসিনার দোষর, স্বৈরাচারের দোষর। আপনি এখন কোনো অবস্থাতেই এই সরকারের সমালোচনা করতে পারবেন না। শিশু কেন, শিশুর বাপ মারা গেলেও বলতে পারবেন না, কারণ এটা বললে আপনি ফ্যাসিস্টের দালাল হয়ে যাবেন। আর ওই এবং আওয়ামী লীগারদের একটা কথা আমি বলে রাখি, যদি মানুষ না হন, হ্যাঁ, আমি গত কয়েকদিন ধরে ক্লান্ত, আমার ফ্রেন্ড লিস্টে কিছু ছেলেপেলের দেখতাম যে তারা মাইটের খাইতেছে, অ্যাড করতাম। এত ভয়ঙ্কর নারী বিদ্বেষী ভাই, মানে তাদের কমেন্টের ফেসবুক পোস্ট হচ্ছে নারী কার শরীরের অঙ্গ কীরকম এই নিয়ে গালাগালি করা। দেখেন এইখানে এসেও মানে এরা সার্টিফিকেট দিয়ে বেড়ায়। আওয়ামী লীগারগুলো হচ্ছে, কিছু আওয়ামী লীগার, এরা হচ্ছে যে এই দলটার ধর্ম মনে করে, তাদের আল্লাহ হচ্ছে বঙ্গবন্ধু আর নবী হচ্ছে শেখ হাসিনা। এখানে একজন কমেন্ট করেছে, দেখেন, শাওন আসিফ নজরুলের সাথে ব্যক্তিগত শত্রুতার কারণে বর্তমান অবস্থানে এসেছে, শাওন লালবদর ছিল, চিন্তা করেন। আরে বেটা, তুই শিল্পাঙ্গনে ছিলি, ওইখানে কারা কারা আওয়ামী লীগেররা প্রত্যেকটা সেক্টরে অমানুষ বসায় গেছিল, আর রাস্তাঘাটে আপনাদের মতো এই রাস্তাঘাটে বড় হওয়া ছেলেপেলেদের দিয়ে গেছিলো। এখন সে লালবদর বসায়। শাওনের মা আওয়ামী লীগের এমপি ছিলেন, শাওনকে আমাদেরকে শেখায়, মানে লালবদর ছিল। লালবদরের মানে কি? কেউ জুলাইয়ের আন্দোলনের নিন্দা জানাইছে, লালবদর। কেউ শেখ হাসিনার এই ব্যর্থতার পদত্যাগ চাইছে, লালবদর। আর বেটা, তোরা জিগায় তো এই দেশে কি মানুষ ভাড়া থাকে? আওয়ামী লীগের কাছে ভাড়া থাকে? আমার যে পরিবার নির্যাতন করছে, আওয়ামী লীগের অধিকার নিয়ে কথা বলে মানুষ বলে, উচিত ছিল সকাল বিকাল পাছার মধ্যে পেটানো তোদের। মানে লাজ লজ্জা বলে কিছু থাকলে, আমি জানি না, এরা এই ইসলামিকদের মতোই আরো। আপনি যেটা দাবি করলেন বঙ্গবন্ধুকে তারা এত ভালোবাসে, শেখ হাসিনাকে এত ভালোবাসে, আওয়ামী লীগকে এত ভালোবাসে, রাস্তায় নামে না কেন? তারা তো লালবদর না, তারা নামে না কেন রাস্তায়? আমি তো বলি যে বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষে তো শেখ ফরিদের কথা বলার দরকার নাই, আসাদেরও বলার দরকার নাই, শাওনেরও বলার, কারোই বলে লাল বদর, নীল বদর, কালা বদর, ধলা বদর, কারোই আলবদরের দরকার নেই। তোমরা ভাই নামো, আমরা তো চাই আমরা তো ক্ষমতায় যাবো না, আসাদ এমপি হইতে যাবেন, আমি এমপি হইতে যাবো না, শাওন হইলে হইতে পারে, না হইতে পারে তার ব্যাপার। বাইরে কিন্তু বিশ্বাস করে না, আমি অনেক জিনিস ডিসক্লোজ করতে পারবো না, তা অনেকের অসহায়ত্ব দেখে কষ্ট হয়। আমি তো সাধারণ মানুষ, আমার এগুলো বলার কারণটা কি? তো কষ্টে এসে বলেন, যখন বলতেছে যে একদিকে এই জঙ্গিরা আমাদের অ্যাটাক করতেছে, আরেকদিকে আওয়ামী জঙ্গিরা এসে আমাদেরকে লালবদর ট্যাগ দিতেছে। দেশের বাইরে বসে অনেক বড় বড় কথা বলা যায়, কোথায় কোথায় সাফারিংস, মানে কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত এরা মানুষের, মানে এদের আসলে না, লিগারদের অনেকে দেখছি তাদের কাজ হয় সকাল বিকাল শুধু নারীকে আক্রমণ করা। ওই জুলাই আন্দোলনে কোন নারী ছিল, তার সেই নারীর ছবি টবি দিয়ে আক্রমণ করবে। নীলা ইসরাফিল সহ আরো অনেককে, মানে ভাই এটা বিরক্ত, গা ঘিন করে। এদের এটা যে পালাইছে একদম ঠিক হয়েছে, মানে এরা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছে, এতটা বিচ্ছিন্ন হয়েছিল, এখন এরা মানুষ হয় নাই, পালাই যাওয়া মানুষ হয় নাই, এখন এই গাউরামি করে যাচ্ছে কে লালবদরিয়া আছে। বাট এই দেশটা কি তোর বাপের না শেখ মুজিবুর রহমানের? ইসলামিক সন্ত্রাসীগুলো যেরকম ভালো থাকতে চায় না, এই যে মাথা গরম করে দেখেন ভাই, আনএক্সপেক্টেড কথাবার্তা বললে কেমন লাগে বলেন? এই যে বাংলাদেশে যেগুলো পাকিস্তানের পক্ষে গান গায়, তখন কেমন মেজাজটা খারাপ হয়? পরিকল্পিত ভাবেই করবে যাতে আমরা খেয়ে হারাই ফেলি। না ভাই, এদের আমি চিনি, হারে হারে যারা আমার ফ্রেন্ড লিস্টে এই যে 4-5 দিন ধরে ক্লান্ত, মেজাজ খারাপ হয়,
মানে আমি আপনাকে এখন এখানে স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারি কতটা ভয়ঙ্কর, এবং সেখানে ওদের সমর্থকরা কতটা ভয়ঙ্করভাবে আক্রমণ করে। নীরা ইসরাফিলের ইয়ে নিয়ে একটা ছাত্রলীগের ছেলে আমি এখনই দেখাই, আমি জাস্ট প্রতিবাদ করেছিলাম যে আপনি তার বিরুদ্ধে বুঝলাম তার সেটা সমালোচনা করেন, কিন্তু তার দেহ নিয়ে কেন করতেছেন? সে আমারে নীলা ইসরাফিলের কি যেন ভাই, এগুলো আমি মুখে নিতে পারবো না, এতটা অসুস্থ লাগে। ঠিক আছে, একটা মানুষ ভুল করছে, যে পোস্ট করছে সে স্বীকারও করছে যে আমার এটা ভুল হয়েছে, সেখানে সে আক্রমণ ভাই। আমি এটা দেখাচ্ছি একটু পরে, 2টা কমেন্ট পড়ি আমরা একদম শেষের দিকে। শেখ ফরিদ ভাই, আমি সাধারণত চেষ্টা করি একটু বুঝে শুনে করার, কোনো একটা জিনিস যে আমার মনে হইলো সেটা আমি বলি না। আমি এই লিগারদের আমি দেখেছি, আমি একটা ছেলেকে দেখাই, সে আমার লাইভে অনেকবার এসেছিল, আমি তাকে স্নেহের চোখে দেখি, কারণ সে ছাত্রলীগের পলাতকদের দলের না, মানে সে একটু সাহসী। দেখেন সে এখানে একটা পোস্ট করেছে, দেখেন কি লিখেছে, তারেক হাসান ভিডিও করে, তাকে আমি ওইভাবে যদি দিয়া না থাকতো আমি তাকে লিখতাম না, আস্তে করে আনফ্রেন্ড করে দিতাম। সে লিখেছে যে আমাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে জয়যুক্ত করলে কখনোই তুষারের মতো লাগাতে চাইতে আসবে না, আমি নিজে খুলে দেবো। নারীকে নিয়ে এটা লিখছে। নীলা ইসরাফ খারাপ তার কাছে বুঝলাম, কিন্তু পাশাপাশি আমার 38 ইঞ্চি 2 ছাতার নিচে ঢাকা মহানগর দক্ষিণে বসবাসরত সর্বস্তরের জনগণকে শীতল ছায়া দেব, নীলা ইসরাফিল। আমি সেখানে লিখেছি ভাই, তাকে আপনার অপছন্দ হইলে সেটা সমালোচনা করেন, কিন্তু নারী হিসেবে আক্রমণ করেন না। তার শরীর কোনো দোষ করেনি, আপনি পুরুষ হিসেবে বুলির শিকার হলে নিশ্চয়ই ভালো লাগবে না। আক্রমণের বিষয় হোক কর্ম, দেহ নয়। সে সরি বলেছে কিন্তু পোস্ট ডিলিট করেন। এবং এখানে ভাই নারী নীলা, মানে এই যে দেখেন, সে তো এই দেখেন এরা সবাই লিগার। আমি এদের তোর মানে দেখুন, এখানে আমার তার খদ্দের বানাই ফেলছে, সে আমার বোনের মতো, মানে বোনের মতো ঠিক না। অথচ যিনি পোস্ট দিয়েছে তিনি তো সরি বলেছেন, অথচ তার পক্ষে এই ধরনের বক্তব্য কমেন্টস করতেছে তারা, এটা কেমনে হয়? আমি ভাই একটা উদাহরণ দিলাম, আমি আপনাকে এরকম 100টা উদাহরণ দিতে পারবো। এরা কত বড় তার চোট, মানে আমি এদের বুঝছিলাম যে পালায়ে গেছে, ভালো হয়ে গেছে, এরা ভালো হয়ে যায় না, এরা মানুষের মধ্যে পড়ে না। ইসলামিক সন্ত্রাসীগুলো যেরকম রেপিস্ট, এরাও এরকম। এদের কারণে কিন্তু আওয়ামী লীগের যারা আসলে আওয়ামীপন্থী ছিল তারা আওয়ামী লীগ থেকে বিচ্যুত হয়েছে। যেই দুর্নীতিবাজ, এই চোর যেগুলো পালায় গেছে, ওদের যে এমপি, যে এলাকা, ওই এলাকায় তো মানুষ ন্যায় বিচার পায় নাই, আওয়ামী লীগেরও বিতৃষ্ণা হয়েছে। শিল্প সংস্কৃতিতে সব বদমাশরা বসেছিল, আমি নাম ধরে বলে দিতে পারবো, সে কোন প্রতিষ্ঠান, এরা মাস্তানি করে বেড়াইছে, আওয়ামীপন্থী শিল্পীরা মাস্তানি করে বেড়াইছে জাস্ট। তো শাওন, এই যে আপনি পার্থ বড়ুয়া লালবদর ছিল বলছেন, হ্যাঁ তার ক্ষোভটা জিজ্ঞেস করছেন? জিজ্ঞেস তো করেন নাই। সে তো আর জামাত শিবির না, সে তো বড়ুয়া। সে কেন সে রাস্তায় নামলো? এইটা খোঁজার চেষ্টা করে না, এসে ট্যাগ দেয়, মানে তুই এই দেশ আমার আল্লাহ বঙ্গবন্ধুর, আমার নবী শেখ হাসিনা যা বলছে এইটাই, তুই এই দেশের গোলাম, তুই গোলাম হয়ে থাকবি। বেটা গোলাম তো আমাদের ব্রিটিশরা করে রাখতে পারেনি, পাকিস্তানরা করে রাখতে পারেনি, তোরা আওয়ামী গুন্ডা দুইটা কারা? শুধু আমরা যতটুকু ডিফেন্ড করি ততটুকু না করলে রাস্তায় ওদের পক্ষে মানে মাছিও এসে বসতো না। তারা যদি আওয়ামী লীগকে মাছিও এসে বসতো না। ভালোবাসে, রাজপথে নামুক, আমরা তাদের সাথে আছি। তারা জনগণের পক্ষে থাকুক, রাস্তায় নামুক, রাস্তায় এতই ভালোবাসে বঙ্গবন্ধুকে। আমরা তো আর এই দাবি করতে পারবো না, যেহেতু আমরা আওয়ামী লীগ করি না, আমরা তো বলতে পারবো না তার চাইতে বেশি ভালোবাসি, তাইলে আবার বলবো তুই বেকে, ঠিক আছে, এটা বলে ফেলতে পারে। তবে আমরা দেখতে চাই, আমরা কিন্তু লাইভে এসে বঙ্গবন্ধুর পক্ষে কথা বলি। আমরা কিন্তু আওয়ামী লীগ দ্বারা সুবিধাপ্রাপ্ত ব্যক্তি ছিলাম না, কোনো দল দ্বারাই সুবিধাপ্রাপ্ত ছিলাম না। আমরা কিন্তু বলি বঙ্গবন্ধু এই দেশটাকে সৃষ্টি করেছে, আমাদের দায়। আমি মনে করি যে আজকে এই যে আমি এই পোশাক আছে, এই চেহারায় আছি, যদি বঙ্গবন্ধু জন্ম না নিতেন, এই দেশ স্বাধীন না হতো, তাহলে আমি ওই পাঞ্জাবিদের, কলকাতার বিহারীদের, উর্দুভাষী বিহারীদের আমরা চাপরাশি থাকতাম। সেই দায় থেকে কথা বলি। বাংলাদেশের সার্বভৌমত্বে এই দেশে 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, অগণিত নারী ধর্ষণ হয়েছে। এই দেশে জন্ম নিয়েছি, এই ভাষার দায়, দেশের দায়, বঙ্গবন্ধুর যে তার প্রতি কৃতজ্ঞতার দায় থেকে আমরা কথা বলি। ভাই আপনারা মাঠে নামেন, আমরা দোয়া করি আপনারা ক্ষমতায় আসেন। তো আপনাদের অবশ্যই আপনাদেরকে স্পষ্ট করতে হবে যে আপনারা মানুষের পক্ষে, মানবতার পক্ষে, নারীর পক্ষে, পুরুষের পক্ষে। আবার কিন্তু আপনারা মোল্লার বিরুদ্ধে কথা বলার কিন্তু এই সাহস আপনাদের হয় না। এদের কিন্তু আবার দেখবেন চরমনায় পীর যে গালি দিল আওয়ামী লীগকে, ওই ব্যাপারে কিন্তু আবার এরা কথা বলার সাহস পায় না। এরা কিন্তু আবার মিলিটারির বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। মোল্লা একটা কথা বলি শেখ ফরিদ ভাই, দুঃখিত যে অন্ততপক্ষে জামাতকে এইটা বিশ্বাস করতে পারবো সে তার আদর্শের বাইরে যাবে না, অর্থাৎ সে বর্বর হইলে বর্বর। আমি জানি আওয়ামী লীগকে বিশ্বাস করার মতো ভুল আর করা যায় না, কারণ আওয়ামী লীগ এখনো যদি আবার ফেরে, ওরা আমাদেরই প্রথমে আইসা 13 সালে যেরকম শাপলা চত্বরে হেফাজতের পক্ষ নিল, তো এরা আসলে ভালো হবে না। মানে কেন জানেন আমি কথাগুলো কেন করলাম? কারণ আমি একজন ভিকটিমকে চিনি, যিনি কিনা কাউকে জন্মদিনের শুভেচ্ছা, আমার সাথে শুধু তিনি কান্দেন নাই,
কিন্তু সে খুবই বিখ্যাত মানুষ, তার আমার মেসেজ করার দরকার নাই। এবং যে যে আর আমরা তো এমন না ভাই যে কেউ একটা বললো আর ইমোশনাল হয়ে গেল, আমরা তথ্য যাচাই বাছাই করি। যে এভিডেন্সগুলো তো নিয়ে আমার দিচ্ছেন, আমার এই আওয়ামী লীগের যে লোকটা তারে নিয়ে আমি অনেকগুলো শো করছি, আমার তারা জুতা দিয়ে পিটাইতে মন চাইতেছে যে বিদেশে বসে পালাইয়ে তো এক প্রকার আছে, এত মাস্তানি কিসের? ভিকটিমরে মানে এক হচ্ছে তো আপনি ভিকটিমরে বাঁচাইতে পারেন না, ফাইন, কিন্তু ভিকটিমরে আপনি নিজে আবার ভিকটিম করতেছেন। এটা কিন্তু একজন রেইপের শিকার নারীকে যদি আপনি যাই বলেন যে তুই আমার সাথে শুইলি না কেন, মানে মানে এরকমই নোংরা। মানে দুটা কমেন্ট পরে শেষ করে দিই শেখ ফরিদ ভাই। লিখেছেন, আমি একটু বড় করি। আসাদ নূর ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, কিশোর পাশা ইমন নামের ইউটিউবার, সম্ভবত সেও নাস্তিক, তবে বিষয় হচ্ছে সে একটি ভিডিও বানিয়েছে যেখানে কাকে গালাগালি করে ভিডিও বানিয়েছে, আপনাকে নাকি আসিফ মহিউদ্দিনকে। আমাকে বা আসিফ মহিউদ্দিন ভাইকে গালাগালি করলে সেটা তো আপনি নিশ্চয়ই দেখেছেন, আমি এরকম কোনো ভিডিও দেখি নাই, শুনি নাই আমাকে কেউ গালাগালি করেছেন। কিশোর পাশা ইমন, তাকে আমি চিনি, তিনি আমার অনেকগুলো শোতে এসেছেন। আমার তার অনেকগুলো বিষয়ে চমৎকার লাগে, অনেকগুলো বিষয়ে আমার দ্বিমত আছে। তবে তিনি নাস্তিকদের বিষয়ে কি বলেছেন আমি মানে হ্যাঁ একটা ভিডিও দেখেছি, তো তিনি তার মতামত দেবেন না। নাস্তিকতা তো ধর্মের মতো না, আমরা কি সবাই পীর ফকির নাকি? নাস্তিক ভালো হয়ে যায় নাকি? হ্যাঁ, আমি খারাপ করলে তিনি বলবেন, হ্যাঁ নাস্তিকদের এই সুযোগটা আছে যে তিনি বলবেন, কল্লায় তো ফেলে দেবেন না, তো ওনাকে বলতে দেন, এটা নিয়ে আমার মনে হয় না কোনো প্রবলেম আছে। রুবেল বড় বলছেন, আসাদ ভাই আপনার প্রশ্নোত্তর পর্বটা মিস করি, অনেকে আপনার সাথে কথা বলতে চাই কিন্তু সেটা এখন সম্ভব না। আমি চেষ্টা করব এই শোটি করতে। আমার নিজেরও একটু ব্যক্তি জীবনে, কর্মজীবনে একটু টানাপোড়েন, অনেক কষ্টের শোগুলো করতে হয়। তো যাই হোক, অনেক ভালো থাকবেন। শেখ ফরিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, সময় দিয়েছেন, সমসাময়িক বিষয়গুলোতে আমাদের আলোকিত করেছেন। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছিলেন, আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে কমেন্টগুলো পড়তে পারিনি সেগুলো পরে নেব। আপনারা পরবর্তীতে যারা দেখবেন তারাও কমেন্ট করতে পারেন। আপনারা অনেকে অনুরোধ করেছেন বিষয়ে লাইভের লেন্থ ছোট করার জন্য, এটা ছোট আধা ঘন্টা করতে পারলে আমার জন্য সবচেয়ে ভালো হতো, কিন্তু বিষয়গুলো অনেক বিস্তারিত, দেখেন তো অনেকগুলো বিষয় থাকে। শেখ ফরিদ ভাই সেখানে তার মতামত দিন, সব মিলিয়ে ছোট করা সম্ভব হয় না। তাও এই দীর্ঘ লাইভ শো যারা দেখেন তাদেরকে ধন্যবাদ। আপনারা চাইলে এখান থেকে কোনো অংশ কেটে আপলোড করতে পারেন, আমার কোনো কন্টেন্ট, কোনো কিছুর কোনো কপিরাইটেড কিছু নাই, যেভাবে ইচ্ছে আপনারা ব্যবহার করেন, শুধুমাত্র কথাগুলো পৌঁছালেই আমাদের সার্থকতা। অনেক ভালো থাকবেন। এবং অনেকে অভিযোগ করেছেন ফেসবুক থেকে কেন লাইভ করি না। ফেসবুক প্ল্যাটফর্মটাই আমার কাছে বিরক্তির কারণ হয়ে গেছে, হয়তো এরকম যে আমি ওটা খুললেই সব ভয়াবহতা দেখি। তাছাড়া লাইভ ভিডিও যেগুলোর জন্য রিলস কি জন্য আপলোড করতে হয়, ওগুলো তো মানে আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর না। ফেসবুক লাইভে গেলে সেটা 30 দিন পর এখন ডিলিট হয়ে যায়। আরো ভাই ওই যে পোর্ট্রেট মানে এটা ল্যান্ডস্কেপের ভিডিও ওরা বেশি করে না। আর মূল বিষয় হচ্ছে ভাই, আমাদের তো ধান্দা ওইটা না যে ওইখানে কতটা লাইক হইলো, কতটা ডলার আসলো। মানে কন্টেন্ট ক্রিয়েটর হইলে না এই একই জিনিস, এই এক জিনিস ধরে লাইভ শো করলাম, তারপর এটাকে কেটে ওইখানে দেওয়া, এই এনার্জি সময় কোনোটাই থাকে না। যতটুকু পারি শুধু দায় থেকে কথা বলতে হয় বলি, এখন এই আর কি, একটু মানায় নিন আপনারা। চমৎকার কথা বলেছেন, আমি আর একটু সময় নিচ্ছি। আমরা সত্যি প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন এবং দেখবেন তাদের বলি, আমরা আসলে দায় থেকে বলি, কারণ আমাদের চাইতে অনেক যোগ্য লোক আছে, কোনো সন্দেহ নেই। আমাদের চাইতে অনেক বিজ্ঞ, পণ্ডিত, যোগ্য, দক্ষ নেতা, বুদ্ধিজীবী রয়েছেন। তারা যেহেতু নীরব, তখন আমাদের কথা বলতে হয়, কারণ যখন যোগ্যরা তাদের কাজ এবং দায়িত্ব পালন না করে, তখন অযোগ্যদের চলে আসতে হয় সামনে। সেই হিসেবে আমরা আসছি। আর আসাদ প্রতিবাদী মানুষ, মুক্তচিন্তক, তার জীবন সংঘর্ষপূর্ণ, তার দর্শন আলাদা, সবকিছুই আলাদা, কিন্তু এখন সে ওগুলো বাদ দিয়ে সেই দেশ এই মুহূর্তে আমার দেশ বিপদে, এই মুহূর্তে আমাদের দেশের গণতন্ত্র বিপদে, এই মুহূর্তে আমাদের দেশের মানচিত্র বিপদে। তার জন্য আসাদ এখন ওগুলো বাদ দিয়ে এখন দেশ নিয়ে কথা বলে। আর আমি তো বরাবরই বলে আসতেছি, কারণ হলো এই দেশে এখন এই মুহূর্তে বঙ্গবন্ধুর নাম নেওয়া যায় না, জয় বাংলা স্লোগান দেওয়া নিষিদ্ধ, জেল দেয়। এখন এইখানে সবচেয়ে বৃহত্তর একটি দল, তাকে কেউ পছন্দ করুক না করুক, গণতান্ত্রিক রাষ্ট্র এত বড় একটা বৃহত্তর দলকে নিষিদ্ধ করা হয়েছে। এগুলো গণতন্ত্রের জন্য হুমকি। এদেশের ধর্মনিরপেক্ষতা এখন হুমকির মধ্যে পড়েছে। এদেশের সংখ্যালঘুরা বিপদে আছে, মুক্ত চিন্তার মানুষেরা বিপদে আছে, শিক্ষক বিপদে আছে। এই দেশের পুরো মানুষরা এখন অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ে গেছে। এই দেশের মানুষ এখন ধরতে গেলে এখন পুরো দেশটাই যে তারা দাবি করতে না করছে আয়নাঘর, পুরো দেশটাকে এখন আয়নাঘর বানিয়ে ফেলা হয়েছে। তার জন্য ভাই আমরা কথা বলি, এখানে আমাদের পেশা এটা না। আসাদেরও যথেষ্ট সময় আছে, বয়স আছে, তার অন্য কিছু করার সুযোগ আছে। এখন সে যেই দেশে গেছে, আগে ভারতে ছিল, মানলাম সেখানে তার আয় করার, এখন তো তার আয় করার সুযোগ আছে, গেলে সে কাজ বাদ দিয়ে কেন এখানে আসবে? কেন? তারা তো জীবন আছে, যৌবন আছে, তার শখ আছে আল্লাহ, সে কেন আসে? দায় থেকে ভাই কথা বলে। এই দেশে গণতন্ত্র নেই, এটার জন্য আমরা চিন্তিত, আমিও সেই জন্য চিন্তিত। আমি মিডিল এজে চলে আসছি, কারণ আমি দেখলাম যে দেশ যদি আমার না বাঁচে,
আমার দেশ রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত না হয়, ওই দেশ আর থাকে না। ওই দেশই যদি আমার না থাকে, আমার দেশই যদি না থাকে, আমার বাড়ি থাকলো না, ঘর থাকলো, এগুলো নিয়ে তার চাকরি থাকলো না, বাকরি থাকলো, এগুলো আমরা চিন্তা করতে পারি না। কারণ আমরা পৃথিবীর যেখানে যাই, আমরা তো দেশপ্রেমিক। আমার দেশের প্রতি আমার মায়া মমতা থাকবেই। আমাদের গালি দিলে মানুষ মেরে ফেলতে চাক, দেশের প্রতি আমাদের টান থাকবে। সেখান থেকে আমরা কথা বলি। আমরা ভিউয়ের জন্য না, আমাদের অনেক কিছু করার আছে। আমি শেখ ফরিদ কনসালটেন্সি দিয়ে অনেক আয় করি এবং করতে পারি, ভবিষ্যতেও করব, ব্যবসা বাণিজ্য করতে পারি। আসাদেরও এরকম সুযোগ আছে। আসাদ যদি বলে কাল থেকে আমি কন্টেন্ট ক্রিয়েটার হব, আমি এন্টারটেইনমেন্টে চলে যাবে, আমি নিশ্চিত যে আমেরিকাতে যে আয় করে মানুষ, আরো সে আয় ইউটিউব থেকে আসবে। কিন্তু আমরা দেখেন এখানে রাজনীতি, ধর্ম, দর্শন, সমাজ পরিবর্তনের কথা বলি। এখন আপনারা আমাদের গালি দেন, দিলে কিছু করার নাই, কারণ কিছু মানুষ আমাদের অপছন্দ করবেন, কিন্তু আপনাদের সাথে আপনাদের মানবাধিকারের প্রশ্নে, আপনার অধিকার, এই যে আসাদকে আমাদের গালি দেন আমরা মৌলবীদের বিরুদ্ধে, কিন্তু এখন যে মৌলবীর পক্ষে আমরা কথা বললাম সেটা তো আপনারা ভুলে যাবেন। এই যে মৌলবীর দৃশ্য দেখালো ডিএনএ টেস্টে, সে নির্দোষ, আমরা তার পক্ষে কথা বললাম, কিন্তু এটা আপনারা বলবেন না, আমরা জানি, আমি জানি এটা আপনারা আমাদের বলবেন, আপনাদের ওই আপনাদের হ্যাঁ, সে তো মোল্লা, তার তো আর দুইটা দেওয়ার কথা, মানে হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু তার পক্ষে কথা বলেছি। আপনার হয়তো ধারণা নাই, আমরা কিন্তু গণজাগরণ মঞ্চে শিবিরকে ক্রস ফায়ার দিয়েছিল, সেটা বিরোধিতা করেছিলাম। কিন্তু শিবিরকে আমাদের আদর্শের, আমরা শিবিরকে দু চোখে দেখতে পারি না, ওরা তো নিষিদ্ধ করবো আমরা, কিন্তু শিবিরকে আপনি ক্রস ফায়ার দেওয়া নিষিদ্ধ করে দেন। আমরা বলেছিলাম ক্রস ফায়ার দেওয়া যাবে না, এর জন্য কিন্তু আমাদের অনেকে গালাগালি করেছিল, মনে আছে। আমরা কিন্তু যেমন এখন যেমন মবের বিরোধিতা করতেছি, আওয়ামী লীগকে মারা যাবে না, মুক্তিযুদ্ধের পক্ষে মারা যাবে না, আমরা ক্রস ফায়ার নিষিদ্ধ আমরা চেয়েছিলাম। সুতরাং আমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা আগে আমাদের এই একদিনের বক্তব্য দিয়ে আমাদের মূল্যায়ন করবেন না, দয়া করে অনুরোধ থাকলে। আমরা শুধু দেশ নিয়ে চিন্তা করি না, দেশের পরিবেশ নিয়েও চিন্তা করি, দেশের অর্থনীতি, বিশ্বের মানুষের জন্য চিন্তা করি, আমরা কুকুরের জন্য চিন্তা করি, আমরা প্রাণীর জন্য চিন্তা করি, পশু পাখির জন্য চিন্তা করি, এই পৃথিবীর মানুষ মাটির জন্য চিন্তা করি। শুধু আমাদের ভাই একটা জায়গায় আমাদের একটাই কাম না যে একটা দল নিয়ে আমরা পড়ে থাকবো, একটা দর্শন, আমাদের ভয় বহু কাজ আছে ভাই। তাই আমাদের ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর দেশটাকে কিভাবে ভালো রাখা যায় সেই চিন্তা করেন। গণতন্ত্র ছাড়া আর সংখ্যালঘুর অধিকার, নারীর অধিকার নিশ্চিত না করলে এই দেশ কিন্তু টিকবে না। এই মুহূর্তে যতই খুশি হন না কেন, এই দেশ কিন্তু টিকাইতে পারবেন না। ধন্যবাদ সকলকে। জি, অনেক ধন্যবাদ। সর্বশেষ একজন কমেন্ট করেছেন, আসাদ নূর তুই এদেশের শীর্ষ আচ্ছা শীর্ষ 10 জনের একজন যারা আওয়ামী লীগকে ক্ষমতাশীল করার জন্য দায়ী। অনেক ধন্যবাদ। আপনার মতো জ্ঞানীর সাথে আমি তর্কে যাব না, আপনি ঠিক বলেছেন। শেখ ফরিদ ভাই, ওইটা